সব নিয়ে সব তাদের সবাইকে আমরা আলিশা স্মারকগ্রন্থটি উপহার হিসেবে দিচ্ছি, সেটা বিতরণ করবে সেলিম আক্তার। যারা এখানে আছেন আমি নাম বলবো, সবাই একটা একটা করে বই প্রথমে আসবেন সভাপতি হোসেন বাবু ভাই। ধন্যবাদ। মাসুদের পুস্তরী গৌতম কানন্দ, গৌতম দাদা একটা বই নিয়ে যান। জয়নুল আবেদিন, শিল্পী জয়নুল আবেদিনের কাজ সাগরটা বই বাঁচিয়ে নিয়ে যাবেন। পথশিল্পী বই এবং গান্ধী এবং শাস্ত্রী যে ব্যানারটা খুব সুন্দর ব্যানার, সেটাও তার করা। এরপর আসবে সৈয়দা পরিমনিসা, উনি হচ্ছে শিল্পী এবং আলিশার ছোট বোন। কানিজ ফাতেমা, কিভাবে ধরবো, ধরাই তো থাকবো না। ফারজানা রহমান শিমু, তাহেরা বেগম, এরপর আছেন তাহেরা বেগম, এরপর আছেন আসিফ ইকবাল, আফসর আলী শান্ত, আসো। এখানে আলী সবাইয়ের একজন বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু মাহবুবুর রহমান। আমি মাহবুব ভাইকে একটু আসতে অনুরোধ করবো। পারবেন? মাহবুবুর রহমান আলী সবাই খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলা শব্দ। ধন্যবাদ। এরপর আসছে পারবেন। এখন আসবেন অমিত বড়ুয়া, আসবেন দিবি তালুকদার, কবি গল্পকারী বিদ্যাসাগর মানব ভাই, উনি আলিশা ভাই একটু ঘনিষ্ঠ। এবং এরপর আসছেন মর্জিন আক্তার, তাজনাহার, এরপর আসবেন তাজনাহার, লাখু বিকাশ গুরু, নাটকের একটু আসেন। আমরা এই গল্পটা শেষ করলাম সংক্ষেপে। যারা সবাই অনেকে জানেন না, জানতে চাচ্ছেন, যারা আসছেন তারা মঞ্চের দিকে মঞ্চ সবাইকে দাও, মঞ্চ সবাইকে দাও। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি প্রতিদিন অবস্থার মতো। আমি প্রথমে আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে আলিশা পরিবারের পক্ষ থেকে তার নির্যাতন পরিবহন এবং আপনি বাদ যাবেন কেন? আপনি বাদ করছেন আমার অজ্ঞাত সাথে।
মিনহাজ পাইনি আমার মিনহাজ আসো, ছোট ভাই মিনহাজ আসো। ছোট ভাই মিনহাজ ওইদিকে টাকা ওইদিকে টাকা মিনহাজ আসো। আসো। মিনহাজ আচ্ছা, মিনহাজ আসো। ছোট ভাই ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে আমাদের সৈয়দ সেলিমান স্যার স্বাগত বক্তব্য বা আলোচনা এবং যেমন আপনার সম্পর্কে আজকে একটা বহুত কিছু খুব সুন্দর করে দৈনিক আদায় কমিতে রেখেছেন। সে কিছু বলবে, এটা একটা লিখিত বক্তব্য ছিল, যদি এখন আর দরকার হবে না। সেলিম আক্তারকে এই পর্যায়ে আর স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সৈয়দ সেলিম আক্তার। পরম করুণাময় অশেষ দয়াময়ের নামে শুরু করছি। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় কষ্ট করে সবাই এসেছেন, সবাইকে শুরু থেকে কৃতজ্ঞতা জানাই এবং মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে পুরস্কার গ্রহণ করবেন যিনি আমাদের শ্রদ্ধা আপা এবং সভাপতি সহ সবাইকে শুভেচ্ছা, সালাম। মে মাসের শেষ দিনটিতে তোমার জন্ম। সেদিন ছিল শুক্রবার। বাবা মায়ের প্রথম সন্তান তুমি। পড়াশোনা, লেখালেখি সবকিছুতে এগিয়েছিলে। ছিলে ভালো সংগঠক। মুকুল মেলা অঙ্গন থিয়েটারের প্রাণবন্ত একজন। ছোটবেলায় খেয়াল করেছি তুমি রাত জেগে পড়াশোনা করতে। কারো ঘুমে ব্যাঘাত না হওয়ার জন্য ল্যাম্পশেড দেওয়া থাকতো, হারিকেনটা কাভার থাকতো, বাতিকটা বদরুম সহ অন্যান্যদেরও ছিল। লন্ড্রির কাপড়ের সাথে তখন নিউজ পেপার দিত, সেগুলো জমা করে তৈরি করতে লেখার খসড়া। আমাদের নামাজ ও আমপাড়া শিক্ষা দিয়েছিল। একসঙ্গে বেড়াতে নিতে, ছোট ছোট ভাই বোনদের বই কিনে দিতে। আর ছিলে বন্ধু বৎসল, যেখানে যেতে বন্ধুদের দেখলেই সঙ্গে নিতে। রাজশাহীর আমঝুপি থেকে একটা চিঠিতে লিখেছিলে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে। তোমার বন্ধুরা এলে যথাযথ আপ্যায়ন করতে, মনে করে কথাগুলো। জন্মদিনের আগাম শুভেচ্ছা উপহার নিতে না, বলতে যেদিন উপহার সেদিন দিও। আর আমার প্রথম লেখাটা তুমি ছেড়েছিলে কিন্ডারগার্টেনে ফ্রিতে পড়ুয়া ছোট বোনটির ছড়া। মনে উঠেছে গেছিলে, সে কি ভোলা যায়? সাদা লিলি ফুল দিয়েছিলাম বলে লিখে দিয়েছিলে কবিতা। এই কবিতা, বোন অধমের দিলি ফুল, করিস নে এই ফুল, যাই থাক লেখা এই বিকাশের পাশে, ভরে থাকে যেন সুবাসে লোবানে আতরে মাথা। আজ তোমার জন্মদিনে তোমার নামে সাহিত্য পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশির আপা। এলিজাবেথ আরিফা মুবাশির আপা সার্বিক সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ পাচ্ছেন মোহাম্মদ আলী শাহ সাহিত্য পুরস্কার। এলিজাবেথ আরিফা মুবাশিরের জন্ম চট্টগ্রাম জেলার হাটাজারি থানার উত্তর মাদারসা গ্রামের ঐতিহ্যবাহী পরিবার পণ্ডিত বাড়িতে। মাতা জলিনা হক, পিতা চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব অতিরিক্ত জেলা জজ মফিজুর রহমান। জীবন সঙ্গী মুজিবুর রহমান একজন শিল্পপতি ও সমাজপতি। তারা ছিলেন তার জীবনের অনুপ্রেরণার উৎস। মহিলা কলেজ চট্টগ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশিরের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তিনি আমার সরাসরি শিক্ষক। আমাদের রাজ্যের প্রকাশন থেকে তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।
এবার বই মেলা এসেছে শৈলী প্রকাশন থেকে তার ছোটদের গল্প গ্রন্থ ফুলের রঙে আঁকা। এলিজাবেথ আরিফা মুবাশিরা বহু সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। লেখালেখি ও সমাজ সেবার জন্য তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা ও বহু পুরস্কার। বই পড়া, গান শোনা ও ভ্রমণ তার শখ। এলিজাবেথ আরিফা মুবাশিরার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে আলোকের ঝর্ণাধারা, রৌদ্র দহন, নির্বাচিত করা, আমাদের সামস্যহন, কুসুমে কুসুমে চলন চিহ্ন, 3 খণ্ড। তৃতীয় খণ্ডটি তিনি আমাকে আটটিকে উৎসর্গ করেছেন কৃতজ্ঞতা। ভ্রমণ কাহিনীও আছে আমার সুদূরের পথে। এছাড়া অনেক বই আছে। রাদিয়া প্রকাশন ও মোহাম্মদ আলিশা গ্রন্থাগারের পক্ষ থেকে এলিজাবেথ আপাকে এই পুরস্কার দিতে পেরে আমরা ধন্য। আবারও শুভেচ্ছা। আজকের দিনে অতিথিদের ফুলও আমরা দিতে চেষ্টা করেছি তোমার প্রিয় সাদা রঙের। অনেক ভালোবাসি ভাইয়া, অনেক ভালোবাসি তোমাকে। শুভ জন্মদিন। ধন্যবাদ সেলিমা। আমরা এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সালাউদ্দিন হোসেন বড়ভাই। তিনি আলিফের সম্পর্কে কতটুকু জানিয়েছেন তার বইটা হাতে পেয়ে তার কাছ থেকে সুন্দরটি সম্পর্কে। শুভ সন্ধ্যা। রাদিয়া প্রকাশন এবং আলিশা পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পুরস্কার পাচ্ছেন আজকের প্রধান অতিথি, অতিথিবৃন্দ, উপস্থিত যারা আছেন সবাই আমাদের প্রাণের মানুষ। সবাইকে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যেটা বিশেষ করে না বললে নয়, আমাদের উপস্থাপক বারবার বলছেন তুমুল বৃষ্টির মধ্যেও প্রায় 40 জনের মতো উপস্থিতি, সেটা আমি বলবো অসাধারণ একটা ব্যাপার। মায়ার টানে বলেন, বন্ধুদের টানে বলেন, সাহিত্যের টানে বলেন, সবাই ছুটে এসছেন। সবাইকে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি যতটুকু জানি আমাদের আলিশা ভাই তিনি শিল্পকলা একাডেমির সাথেও জড়িত ছিলেন। তিনি নাটক করতেন এবং সেখানে নাটকের যে একটা গ্রুপ থিয়েটার ফোরাম থাকে সেখানে উনি সাধারণ সম্পাদক ছিলেন, লেখালেখি করতেন। আবার একদিন আমি এই বেশ কিছুদিন আগে আমাদের চিটু ভাইয়ের বাসায় গিয়েছিলাম। আমি দেখেছি আলিশা যে পাঠাগারটা এবং বিশাল একটা স্পেস নিয়ে সেই পাঠাগার। আমরা আশা করব যে পাঠাগারটা নিয়মিত আরো সমৃদ্ধ হবে এবং সেখানে সাহিত্য আড্ডার একটা দারুণ পরিবেশ দেখেছি এবং শুনেছিলাম সেটা আমাদের প্রিয় রাশেদ ভাই অনেক আগে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্বোধন করেছিলেন। আমরা চাই প্রতি মাসে না হোক অন্তত 2 মাস পরে একবার হলেও সেখানে পাঠাগারটা জমজমাট হবে সাহিত্যিকদের কথা চারণায়। বিশেষ কিছু বলবো না, আসলে আমি কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। একটা বার্থডে একটা অনুষ্ঠানে আমি একটা প্রধান অতিথি, সেখানে না গেলে নয়। এর মধ্যে 2-1 ফোন এসে গেছে, ওরা উপস্থিত হয়ে গেছে যারা আসার। তারপর আমি আরো 5 মিনিট বসবো, বক্তৃতা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবো, ভালো না। ধন্যবাদ। বক্তব্যের জন্য 5 মিনিট পরে যদি না দেন আমি খুশি হব। এই পর্যায়ে পরিমন্দাস্তা দাঁড়িয়া আলিশা ছিল আলিশা ভাইয়ের তাকে কিছু বলার এবং নিবেদিত কবিতা অনুরোধ জানাচ্ছি। পরিমন্দাস্তা শুরু করছি পরম করুণাময়ের নামে। শুভ সন্ধ্যা। অনেক কষ্ট করে যারা এখানে এসেছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের প্রধান অতিথি এবং আজকে বসে আপনাদের যাকে আলিশা ভাইয়ের মানে সাহিত্য পুরস্কার দেওয়া হবে, সবাইকে আপনার শুভেচ্ছা। ভাইয়া ছিল আমাদের ভাই বোনদের মধ্যে সবার বড়,
তো আমি আর সোনিয়া আমরা ছিলাম ভাইয়ার সাথে বন্ধুর মতো। ভাইয়ার রোগটা ছিল আমাদের খেলাঘরের মতো, ইচ্ছা মতো এলোমেলো করে দিতাম, ভাইয়াকে চুলে আশ্রয় দিতাম, ক্লিপ লাগিয়ে দিতাম। ভাইয়া একটু রাগ করতো না, এত শান্ত মেজাজে ছিলেন। মা বকা দিলে বলতেন, শিশুরা স্বর্গের রাজ্যের অধিবাসী, উহাদের বিরক্ত করিও না। ভাইয়া ইংরেজি গল্পের অনুবাদ করে শোনাতেন। একবার ধান শালিকের দেশ, তিব্বতে 3টে এগুলো উপহার দিয়েছেন। খুব ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। আমি ওই কলম দিয়ে একটা ড্রয়িং করে ফেলেছিলাম তিব্বতে 3টির উপরে। মানে একটু বিরক্ত হলো, কোনটা ভালো কোনটা মন্দ খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারতেন। 1993 সালের 11 অক্টোবর স্কুল থেকে আসছি। ওই দিন ভাইয়ার যে ব্যাপারটা হলো, ভাইয়ার উপর কান্নাতে তো বেশি রাগ হচ্ছিল। ফাঁকিবাজ ভাইয়া, আমি আর সোনিয়া আমার 2 মেয়ের মধ্যে কেন চলে গেল, আর আমাকে বলছে ভাইয়াকে নিয়ে লেখা করতে। আসলে একটা বোনের জন্য খুব কষ্ট, ভাই হারানো খুব কষ্ট। আমি খুব কষ্ট নিয়ে পড়ছি, কারণ ভাইয়া আমাদের সাথে সবসময় আছে, থাকবে। এই ধরনের মানুষ শুধু পরিবারে না, সমাজে, পুরো পৃথিবীর জন্য লাইভ একটা মানুষ। এই ধরনের মানুষের আসলে পৃথিবীতে থাকা জরুরিটা ছিল। ভাইয়া না, আলিশা নেই। বিশ্ববিদ্যালয়ে, মাদার বাড়ির গলিতে গলিতে, বাসায় কোনোদিন আসবে না বিশ্বাস হয়নি। অনেকদিন সেই দুঃসংবাদ তাড়া করে বেড়াতো। মাঝরাতে সোদাহার সম্মুখে দরজা খুলেন বাবা, এই বুঝি থিয়েটার থেকে এলো, এই বুঝি ছেলে থিয়েটার থেকে এলো। সবুজ হোটেল, বোস ব্রাদার্সের আড্ডা। আলিশানা তুমি কি ধীর হয়ে গেল? ভাই বোনদের সকল কাজে আজের মতো নেই হয়ে যাওয়া। ভাইয়া নেই, এই চরম সত্য আজও মেনে নিতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে কবি জাফর আহমেদ পাশার একটা কবিতা আলিশাকে নিবেদিত, সেটা শুনবো আবৃত্তি শিল্পী সিংলা চৌধুরীর কণ্ঠে। আসছেন সিংলা চৌধুরী। আজকের আয়োজনে মঞ্চে উপবিষ্ট উপস্থিত সকল গুরুজন এবং সামনে উপবিষ্ট সকল শ্রোতা গুরুজন জানাচ্ছি আমার শ্রদ্ধা। স্মরণ করছি মোহাম্মদ আলিশা ধারকে। আজকে ওনার জন্মদিন, ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। ওনার উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করছি, জাফর আহমেদ রাশেদ এর লেখা আলিশা নিজস্ব ঘরে। আলিশা বাড়ি নেই, তার নাম দেখে অযথা তুলবেন না তার টাকা মিছিল। স্থির এগিয়ে যেতে দেখেছিল তাকে একজন স্টেশনে, একবার প্ল্যাটফর্মে কাছে, একবার পোস্ট বক্সে। হিম রাতে কোনো ঘরে বাতি জ্বলছে না, অর্থাৎ আলিশা বাড়ি নেই। তাকে দেখেছিল চোখ জ্বালা করা কবিতা, গির্জার ঘণ্টার মতো টহল পুলিশ, নেশাখোর জাউল বাউল, অমার্জিত ক্ষিপ্র কবি, বেশ্যা কুকুর লজ্জা। মাটির মিহিন গন্ধ, প্রাপ্তির নিশ্চিত কোনো ভূমিকা ছিল না। উপসংহার ততই বছর, প্রাপ্তির নিশ্চিত কোনো ভূমিকা ছিল না। উপসংহার ততই বছর, আসলে এখন সে বাড়ি নেই। ছিন্নি টিন্নি দেয়ার কথা তাই বলে ভেবে বসল না। গ্রীষ্মের উল্টো পিঠে আঁকা আর ভালোবাসা,
এক চাতুর্য ছলনা সে তার নিজস্ব ঘরগুলিতে আছে। বাড়ির তালাহারা চাবিয়া তার হাতে, এখন সে বের হবে না, এখন সে বের হবে না। ধন্যবাদ শুনলাম। আমরা এই পর্যায়ে আলোচনার ঘনিষ্ঠ বন্ধু মাহবুব রহমান, তার কাছ থেকে শুনবো মোহাম্মদ আলী সাহেবের সম্পর্কে। মাহবুব রহমান। মোহাম্মদ আলী শাহ সাহিত্য পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার শিক্ষক ডক্টর আবুল কাশেম এবং সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ, আসলে প্রিয় বন্ধু সম্পর্ক, সংস্কৃতি কর্মী এবং একজন বড় সংগঠক, কিন্তু সব ছাপিয়ে আমার কাছে আলিশা একজন উদার মানুষ, আমার কাছে একজন প্রিয় বন্ধু, প্রকৃত বন্ধুর প্রতিরূপ। কিশোর থেকে আমার যে তরুণে পরিণত হওয়ার যে বয়সটা, সেই সময় থেকে আমার সঙ্গে আলিশার সম্পর্ক। একই সঙ্গে ইউনিভার্সিটি যাওয়া, ইউনিভার্সিটি থেকে এসে অঙ্গনে যাওয়া, কোনো সময় কারেন্ট বুক সেন্টার, কোনো সময় শিল্পকলা একাডেমি, মানে আমাদের দুজনের হয়তো চিত্রনের বাইরে বেড়াতে গেছি, সেখানেও আমি আর আলিশা। কোথাও বেড শেয়ার করতে হচ্ছে, সেখানেও আমি আর আলিশা। তো এই আলিশাটা তো আমি কখনো আলাদা করতে পারি নাই, এখনো পারি নাই, মনে হয় না ভবিষ্যতে পারবো। তো আলিশা যেখানে থাকুক, সবসময় আলিশার জন্য আমার শুভকামনা। আর আলিশার নামে আলিশার পরিবার, বিশেষ করে সেলিমা এবং টিটু, তারা যে একটু উদ্যোগ নিয়ে একটা সাহিত্য পুরস্কার প্রদান করেছে, আসলে এটা সত্যি, মানে আমরা যারা আলিশার অনুরাগী ছিলাম, আলিশার বন্ধু ছিলাম, তাদের জন্য খুবই গৌরব। এবং আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে মাদার বাড়িতে আলিশার যে মুকুল মেলা যেটা প্রতিষ্ঠা করেছে, তাদের কাছে আলিশার যে জীবনটা আসলে তুলে ধরা খুব প্রয়োজন, এবং তাদের কাছে এটা একটু প্রেরণা হবে। তাদেরকে এখানে ইনভলভ করলে, মানে এটা আমি ব্যক্তিগতভাবে সেলিমাকে বলবো, তাদেরকে ইনভলভ করলে মনে হয় আরো ভালো হতো। এটা আমি ব্যক্তিগতভাবে সেলিমাকে বলছি, যেহেতু আলিশার সংগঠক হিসেবে কিন্তু তার যে দক্ষতার বিকাশ, সেটা কিন্তু মুকুল মেলা থেকে শুরু। এবং আমিও কিন্তু মুকুল মেলার কারণে আলিশার সঙ্গে আমার সম্পর্কটা হয়ে উঠেছে, এবং পরবর্তীতে সে আমার একজন মানে কি বলবো, পরম বন্ধুতে পরিণত হয়েছে। তা আমি আশা করি ভবিষ্যতে এই উদ্যোগ চলমান থাকবে। আজকে এই যে প্রথম, এটা মনে হয় প্রথম নাকি, হ্যাঁ, এই প্রথম আলিশা সাহিত্য পুরস্কার যে পেয়েছেন অধ্যাপক এলিজাবেথ আলী রংবাসিয়া, আমি আমার এবং আলিশার বন্ধুদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আমি সেলিমা এবং টিটুকে বলবো, যদি কখনো কোনো সময় মনে হয় যে আমার কোনো সহযোগিতার প্রয়োজন, এই সমস্ত কর্ম অব্যাহত রাখার জন্য আমাকে নির্দ্বিধায় জানালে আমি কৃতজ্ঞ হব, সন্তুষ্ট হব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ ভাই। আমরা এই পর্যায়ে আলিশা ভাই আরো তিনজন উপস্থিত আছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ। লেখা আপনারা বলতে পারবেন, প্রায় বোন এখানে লিখেছে, এবং তার যে ছোট ভাই মোহাম্মদ আলী সাদার, সে এত ইমোশনাল দিচ্ছে আজকে এই প্রোগ্রামে, কিন্তু সে আবেগ ধরে রাখতে পারবে না, সেই জন্য তাকে আমরা হাজির করতে পারিনি। আমরা এই পর্যায়ে আলিশা আপনাকে নিয়ে একটা কবিতা শুনবো, আবৃত্তি শিল্পী প্রতিমা দাসের কণ্ঠে। আসছেন প্রতিমা দাস। শুভ সন্ধ্যা। মঞ্চে
আছেন, আমাদের গুণীজন এবং আমার সাথে যারা বসে আছেন সবাইকে আমার শ্রদ্ধা। আমি প্রয়াত কবি এবং সাংস্কৃতিক কর্মী মানুষের জন্য লেখা সঞ্জীব বর্মার লেখা একটা কবিতা পড়ছি, কোথায় পাবো তারে। এখানে সে নেই, ওখানে সে নেই, নেই চারিদিক চারপাশে, তবে কি সে আজ চুপটি করে শুয়ে আছে তার মায়ের পাশে। মার পাশে নেই, চারপাশে নেই, নেই মাঠ ঘাট প্রান্তরে, এমনি করে পালিয়ে যাবে হায় কে তাহা জান্তরে। অঙ্গনে নেই, প্রাঙ্গণে নেই, নেই কণাও সৃষ্টিতে, রোদ বহনে পড়বে না আর, ভিজবে না সেই বৃষ্টিতে। এমনি করে হারিয়ে গেছে না জানি কোন মন্তরে, আসলে সে ঠিকই আছে সব মানুষের অন্তরে, আসলে সে ঠিকই আছে সব মানুষের অন্তরে। আমাদের শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সকলের প্রিয় এবং আমাদের সিনেমা আমার ভাই আলিশার জন্য, ওনার আত্মার মাতৃ কামনা করছি। ধন্যবাদ আবৃত্তি শিল্পী প্রতিভা। আমরা এই পর্যায়ে কবি অমিত বড়ুয়ার কাছ থেকে কিছু শুনবো। আমাদের একজন শ্রদ্ধেয় কবি শিল্পী কবি অমিত বড়ুয়া। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং এই বৃষ্টিমুখর সন্ধ্যায় আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ আলী শাহ সাহিত্য পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা আপাকে এই পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আলী শাহ ভাই সম্বন্ধে কিছু বলবো না, পরিবেশটা একটু ভারী হয়ে যাচ্ছে। এটা যেহেতু পুরস্কার প্রদান অনুষ্ঠান, পুরস্কার প্রাপ্তির অনুষ্ঠান, আমরা একটু অন্যভাবে কথা বলতে পারি। এই পুরস্কার প্রদান করার মধ্য দিয়ে আলী শাহকে আমরা যেমন স্মরণ করব, তেমনি যিনিরা যারা এই পুরস্কার পাচ্ছেন বা পাবেন তাদেরকে নিয়ে একটু কথা বলতে পারি। এলিজাবেথ আপাকে আপনারা সবাই জানেন, আমরাও জানি। দীর্ঘদিন তিনি সাহিত্যের মাঠে আছেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। মানুষ হিসেবে মানে এই যে সাদা মনের মানুষ একটা কথা আছে না, আমার মনে হয় এর বাইরেও যদি আর কিছু কোনো অলংকার উপমা সংযোজন করতে হবে তাহলে আপার জন্য সেটা সংযোজন করা যাবে। যেমন দেখতে সুন্দর তেমন কথায় সুন্দর, আমাদের সকলের খুবই প্রিয় শ্রদ্ধার মানুষ, সকলকে আপন করে নিতে পারেন। এত সুন্দর কথা বলেন, এত নরম কথা বলেন। তার প্রচুর লেখা, আবার প্রচুর লেখা, বিশাল বিশাল বই বেরিয়েছে। বিশেষ করে ভ্রমণ কাহিনীগুলো, আবার ভ্রমণ কাহিনীতে অনেকে পড়েন না, কিন্তু ভ্রমণ কাহিনীগুলো খুবই চমৎকার। কত জায়গায় আবার গিয়েছেন, ওই জায়গাগুলো চমৎকার বর্ণনা আছে তার লেখার মধ্যে। আমি টানবে আপনাকে একটার পর একটা পড়তে হবে। অনেকে তার ভ্রমণ সাহিত্যের সাথে পরিচয় নেই, অন্য কথা সাহিত্যের সাথে পরিচয় আছে, কবিতার সাথে পরিচয় আছে, ছোট যেগুলো তিনি লিখেন, মানে অলরাউন্ডার তিনি। আমি তার এই পুরস্কার প্রাপ্তিতে ভীষণ খুশি, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ কবি অমিত বড়ুয়া, তার কাছে শুভেচ্ছা জানাই।
কলকাতার ফারজানা রহমান সিংহের কাছ থেকে কিছু শুনব। কবি কলকাতার ফারজানা রহমান সিংহ। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। কিছু কিছু কথা থাকে হৃদয়ের ভেতরে অসম্ভব তোলপাড় করে। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে সেই তোলপাড় করা কথাগুলো একটি বলতে চাই। মোহাম্মদ আলিশা ভাইয়াকে আমি কিন্তু নিজে কখনো দেখিনি, তবে হ্যাঁ আমি টুকটাক টুকরো টুকরো কিছু কথা ওনার সম্পর্কে দূর থেকে শুনেছিলাম। সৌভাগ্যক্রমে ওনার মহাপ্রলয়ের দিন বইটি আমার সংগ্রহে আছে এবং সেই বইটি পড়ার পর সত্যিকার অর্থে আমার ভিতরে এক ধরনের একটি শূন্যতার শুরু, যে মনে হলো যে একটা অত্যন্ত শক্তিশালী লেখককে আমরা হারিয়ে ফেলেছি অবহেলায়। আলিশা ভাইয়া আজকে যদি থাকতেন আমি নির্দ্বিধায় বলতে পারি অনেক চমৎকার এবং শক্তিশালী লেখা বের হতো ওনার কলম থেকে। আমি অত্যন্ত শ্রদ্ধা করে ভাইয়াকে স্মরণ করছি। আমাদের পরম প্রিয় টিটু ভাইয়া এবং সেলিমা ভাবি যে উদ্যোগটি নিয়েছেন ভাইয়ার স্মরণে পুরস্কার বিতরণের অনুষ্ঠান, আমি এই জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রথম পুরস্কারটি পেতে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় পরম প্রিয় আরেকজন মানুষ, এলিজাবেথ আপা। এলিজাবেথ আপা শুধু যে সাহিত্যের সর্বক্ষেত্রেই উনি পদচারণা করেছেন তা নয়, আপনাদেরকে আরেকটি খবর আমি দিতে পারি, উনি অসম্ভব মানবিক একটা মানুষ। কারণ জান্নাত ফাউন্ডেশন আমি সম্পৃক্ত থাকার কারণে এই খবরটি আপনাদেরকে আমি দিতে পারি। আসলে অনেকগুলো দুস্থ শিশু জীবনযাপনের ক্ষেত্রেও ওনার অবদান কিন্তু অনস্বীকার্য। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে এলিজাবেথ আপাকে অভিনন্দন জানাচ্ছি। কংগ্রেচুলেশন আপা। আমি আশা করছি আজকের এই উদ্যোগটি ক্রমান্বয়ে বছরের পর বছর দীর্ঘদিন টিকে থাকবে আমাদের সকলের একাত্তর সহযোগিতায়। তোর বৃষ্টির ভেতরে যারা আজকে এসছেন আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সিংহপুর। আমরা এই পর্যায়ে আলিশার একজন বন্ধু চন্দন কুমার চৌধুরী, তিনি সংক্ষেপে কিছু বলবেন। আলিশা পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাননীয় সভাপতি উপস্থিত ডক্টর আবুল কাশেম, উপস্থিত সম্মানিত উপস্থিতবৃন্দ, আসলে আমি কোনো কবিও নই, সাহিত্যিকও নই, তবে কবিতা এবং সাহিত্যকে ধারণ করে বলেই বিবেকের টানে কিন্তু আমি এখানে চলে এসেছি। আমার একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, একটা কথা আছে, এমন মানুষ হবে করিতে মরণে হাসিবে তুমি কাঁদিবে ঘুম। উনি কিন্তু নেই, ওনার স্মৃতিটা আমরা যে পালন করতেছি এটাই কিন্তু ওনার জীবনের চরম পাওয়া এবং আমরা নিজে সমৃদ্ধ হওয়া। তো আজকের সবাই যিনি পুরস্কৃত হচ্ছেন ওনাকে আমি আন্তরিকভাবে খুব ভালোবাসি। কারণ আমি প্রফেসর এখানে সঞ্জীব দাদা আছেন, আমার ভাইয়ের কলিগ অধ্যাপক নারায়ণ চৌধুরী অ্যাকাউন্টিং এর প্রফেসর কলেজে, উনিও একই কলেজে। তো এই কারণে গিয়ে তাদের সাথে মেলামেশা করতে গিয়ে আমার এই অর্জন, সময়টাকে অবসর সময়টাকে সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করি। আমি আজকের পুরস্কৃত সম্মানীয় অতিথিকে বিনম্র শ্রদ্ধা জানাই। সবার শেষে আফার সৌজন্যে আমি একটা গানও পরিবেশন করবো যদি রাশেদ ভাই অনুমতি দেন, কারণ উনি হলেন মানে হিটলার। অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা সৃজনশীলতার কাছে আমি সবসময় মাথা নত করি। কারণ আমি একটা অনুষ্ঠানে এখানে এসেছিলাম, উনি যখন একজন লোক যখন বলছেন মানে কবিতা পড়তেছে, কবিতাটার নাম শোনার শুনে কান্ডারে হুঁশিয়ার একথা বলার সাথে হাজার আসাদ ভাই চেয়ারতে করতে, তার মানে এটা আমি বুঝাতে চাচ্ছি
উনি বলছেন যে এই কবিতা যদি পাঠ করে তাহলে অনেক সময় চলে যাবে, তাহলে আমি নির্ধারিত সময়ের মধ্যে আমার অনুষ্ঠানটা আমি শেষ করতে পারবো না। তখন উনি বক্তব্যটাকে ছোট করে অনুষ্ঠানকে সুন্দর করে সুশৃঙ্খল পরিচালনার ক্ষেত্রে টাইম এবং অনেক কিছু। আর ওনার একটা দক্ষতা আমি লক্ষ্য করেছি, এখানে বসে আমি পেছনে বসে সামনে বসি না, এখানে বসে কে আসতেছে এটা লক্ষ্য করে এখন এটার থেকে নাম ডেকে ডেকে তাকে ডাইসে নিয়ে আসে। এই সেই আমাদের রাশাদি ভাই। তো পরিশেষে আমার শুধু একটা গান করবো, যদি আপনারা অনুমতি দেন। এতক্ষণ একটু গভীরতা দেখেছি অনুষ্ঠানের শেষে। ঠিক আছে, আপনারা দর্শক যারা কষ্ট করে আসছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই পরবর্তী আবার যেখানে শেষ করছি আমরা মঞ্চের দিকে যাব, যেটা আমাদের মূল আকর্ষণ যে উত্তরীয় পরিধান করার নাটকে এবং পুরস্কৃত করা। তার আগে আমরা আমাদেরকে দুজন বিশেষ অতিথি আছেন, আমাদের কাছে বিশেষ শুনবো। আমরা আলী সবাই সম্পর্কে শুনছিলাম, আলী সবাইকে নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের মঞ্চ ঘনিষ্ঠ অধ্যাপক সঞ্জীব বড়ুয়া। তিনি তারা খুবই ঘনিষ্ঠভাবে জানেন। সঞ্জীবদার কাছ থেকে আমরা এ পর্যায়ে কিছু শুনব। মোহাম্মদ আলী শাহ সাহিত্য পুরস্কার 2025 প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় প্রিয় সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাকে আমরা আজকে পুরস্কৃত করতে পেরে আনন্দিত হব, সেই এলিজাবেথ আপা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর আমন কাসেম স্যার এবং আমাদের সকলের প্রিয় মানুষ আনোয়ারা, যিনি বিশেষ অতিথি। মঞ্চ উপবিষ্ট আমার ছোট বোন সেলিমা এবং ভাই গোফরানুদ্দিন টিটু এবং আমার সামনে যারা আছেন প্রত্যেকেই আমার পরিচিত, আমার আপনজন, আমরা সকলেই সকলকে চিনি। আমি সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আলী শাহ সম্পর্কে আসলে তৃতীয় একটা কথা বলেছি, খুব বিপজ্জনক কথাটি আমি সবচেয়ে বেশি বলতে পারবো। আসলে আলী শাহ পরিবারের মানুষের চেয়ে আমি কি বেশি বলতে পারবো, এটা একটা দিক। আলী শাহকে তারা প্রাত্যহিকভাবে দেখেছে, জন্মের পর থেকে দেখেছে। সেলমা কিংবা আছে, আছে ডালিয়া আছে, ছোট ভাই আছে, তারা প্রত্যেকেই দেখেছে। সে তো তার ঘরের মানুষ হিসেবে দেখা, আমরা তাকে পরের মানুষ হিসেবে দেখেছি। এখানে আমাদের একটা পার্থক্য, ঘরের মানুষ কি করে পরের মানুষ হয়ে যায় সেটি আমরা দেখেছি। হ্যাঁ, তার পরিবারের সদস্যরাও দেখেছে। একটু আগে আমাদের সংগঠনের বর্তমান যিনি সাধারণ সম্পাদক অঙ্গন থিয়েটার ইউনিটের মাহবুব আলী শাহ প্রিয় বন্ধুদের একজন বলে গেছে যে মুকুল মেলার সঙ্গে তার যে হৃদয়ের সম্পর্ক মুকুল মেলা সে গড়ে তুলেছিল এবং এই মুকুল মেলার মধ্য দিয়ে মাদারবাড়ির কিশোরদের উদ্দীপনা এবং নবজীবনের যে প্রয়াস সেটি কিন্তু করেছিল আলী শাহ। মুকুল মেলা থেকে প্রতি বছর এটি সবই কিছু বলতে গেলে বিস্তৃতভাবে আলী শাহ সম্পর্কে অনেক কথা বলতে পারে। আলী শাহ এমন সাংগঠনিক প্রতিভার পরিচয় খুব অল্প বয়সের মধ্যে দিয়েছিল যে আমরা যারা অঙ্গনের মধ্যে ছিলাম, আমি তখন অঙ্গনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, আমাদের সভাপতি মিলন চৌধুরী ছিলেন। আমি মনে মনে মিলনদার সাথে আলাপ করে বললাম, আমি এবার একজন সম্পাদক পেয়ে গেছি, কাকে দেবে দায়িত্ব? আমি এবার একজন নির্ভর হওয়ার মতো একটা মানুষ পেয়ে গেছি, যাকে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারব। তার নাম আলী শাহ।
অঙ্গনের দায়িত্ব নেওয়ার আগেই তাকে কিন্তু একটা বড় দায়িত্ব দিতে হয়েছিল, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব। এর আগেই আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাদের সৌভাগ্য, অঙ্গন থেকে এর আগের বছর সভাপতি, পরের বছর সাধারণ সম্পাদক। এই আলিশা সাধারণ সম্পাদক থাকাকালীন চট্টগ্রামের গ্রুপ থিয়েটার উৎসব অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার হাতেই কিন্তু প্রথম সম্পাদকীয় রিপোর্টগুলো লিখিতভাবে চমৎকারভাবে লিপিবদ্ধ হয়েছে। এটি আমরা ব্যর্থ হয়েছি। আলিশা দ্বারা একটা স্মৃতি পাঠাগার তৈরি করেছিলাম, কিন্তু আমরা জায়গা পাইনি। আমরা শিল্পকলা চেয়েছিলাম এটি করতে। আমাদের আলিশার নাট্য পরিবারের সকলে মিলে এই কাজটা আমরা করেছিলাম, কিন্তু আমরা কোনো জায়গা পাইনি, আমি এটা করতে পারি না, আমাদের ব্যর্থতা। কিন্তু আলিশার পরিবারের সদস্যরা, টিটু, সেলিমা, টালিয়া, মুকুন্দ সবাই মিলে তারা কিন্তু করেছে। আলিশার স্মৃতি পাঠাগার গড়ে উঠেছে। আমরা নাট্যকর্মী হিসাবে এবং চট্টগ্রামের সকল গ্রুপ থিয়েটার কর্মীদের পক্ষ থেকে আমি আলিশার পরিবারের সদস্যদের আপনজনদের আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আলিশার প্রতিভা, আলিশা কিন্তু মঞ্চে খুব বেশি যে অভিনয় করেছে তার কিন্তু অভিনয় করেছে। আপনারা এই স্মৃতি গ্রন্থটির মধ্যেও দেখবেন অভিনেতা আলিশা মঞ্চে আছে এবং সেখানে আমি আমার ঘটনাক্রম আমি গায়েন বলতে আলিশা জননেতার চরিত্র অভিনয় করছে। আমাদের একটা ছবি এই বইয়ের মধ্যে রয়ে গেছে। আলিশা আরো অভিনয় করেছে। আমার দেখা 2012টা নাটকের মধ্যেও আলিশা অভিনয় করেছে। আলিশা ছোটখাটো হবে যেখানে যখন দরকার হতো, আলিশা বলছে যখনই আমাকে দরকার হবে, কেউ নেই, অভিনেতার শর্ট পাওয়া যাচ্ছে না, তখন বিকল্প আমি আছি। কিন্তু আলিশা চিরকাল চেয়েছিল মঞ্চে নেপথ্য দেখা, সেটা নিজের আগ্রহ প্রকাশ করেছিল। সে নেপথ্যে আলোর কাজ করবে, নাটকে আলোর কাজ করবে, কিন্তু সকলের হৃদয়ে আলো জেলে দিয়ে আলিশা যেহেতু তাড়াতাড়ি অন্ধকারে চলে যাবে, সে ভাবতেই পারে। এই যে স্মৃত হাস্য, মৃত হাস্যের লিপলিকে আলিশা এত শক্তিশালী ছিল, এত প্রবল পরাক্রমী, যার 32 বছর বয়সেও আমাদের চোখ ভিজে যায়। স্মৃতি ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে। আমরা আপনজনদের স্মৃতিকে যখন চারণ করি, 2-1 বছর খুব প্রবলভাবে চারণ করি, তারপর আস্তে আস্তে আমরা ওই শামসুল আহমেদের সেই বিখ্যাত কবিতাটি ফটোগ্রাফের মতো অতি সহজেই যেমন পুত্রের মৃত্যু সংবাদ ছবি দেখিয়ে বলতে পারি, আমার ছেলে যে পুকুরে মরে গিয়েছিল চুপ করে, কিন্তু পাথরের টুকরোর মতো। কিন্তু আজকে আমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছি আলিশা আজও প্রবলভাবে আমাদের হৃদয়ের মাঝে তার সঘন উপস্থিতি প্রকাশ করছে। আমি আলিশা সম্পর্কে বিশেষ আর কিছু বলবো না, একটা কথা বলি। অনেকের মনে আছে আলিশা সবাইকে উপহার দিতে ভালোবাসত, দূরে গেলে চিঠি লিখতে ভালোবাসত। আমি হয়তো কখনো দেশের বাইরে গেছি, কলকাতায় গেছি, সে কিন্তু সেখানেও আমাকে চিঠি লিখছে না, আমার স্ত্রীকে, বৌদিকে চিঠি লিখছে, কিন্তু যেমন লিখছে কেমন কি খবর লিখছে। আলিশা ভালোবেসে প্রত্যেকে একটা করে রুমাল দিত। আমরা অনেকে বলতাম রুমাল দিলে তো বন্ধুত্বের ছিন্ন হয়, বন্ধুত্বের ছিন্ন হয়, কিন্তু আমরা কখনো বুঝিনি বোঝে চিরদিনের জন্য বন্ধন ছিন্ন করার জন্য রুমাল দিচ্ছে কে জানত। 93 সালে আলিশা চলে গেছে আমাদের ছেলে অক্টোবর 11 তারিখে। 91 ইলেকশনের সময় আমার কাছে একটু রুমাল ছিল, এটা আমি সবসময় পকেটে রাখতাম। তখন 91 ইলেকশনের সময় যখন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তিনি প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছিল, আমি তখন একজন কলেজের শিক্ষক হিসেবে আমাকে দায়িত্ব পালন করবার জন্য আনোয়ারা পটিয়া, পশ্চিম পটিয়া আনোয়ারা অঞ্চলে যে
সঙ্গে ট্রাকে আমার সহযাত্রী যারা পুলিশ বাহিনী, আনসার, আমার অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, তাদেরকে নিয়ে আমি প্রিসাইডিং অফিসার চলেছি। ট্রাক ছুটছে এই কর্ণফুলীর তীরের দিকে, তুমুল হওয়া। আমি আলিশার দেওয়া রুমালটা বার করে একটু দিচ্ছি, এমন করে হাতের মধ্যে নিয়ে হঠাৎ রুমালটি পুড়ে চলে যাচ্ছে। আমার বুকের ভিতরে ধপ করে উঠেছে, রুমালটা পুড়ে গেল কেন? না, আমি তখন আমার কোনো খারাপ চিন্তা আসেনি, কিন্তু রুমাল একটা স্মৃতি, এই চিহ্নটি চলে গেল আলিশার। তো আলিশার স্মৃতি চিহ্ন রুমাল চলে গেছে, তো কি হয়েছে? আলিশার সমস্ত সৃষ্টিকর্ম আমাদের কাছে স্মৃতি হয়ে, তার বার্তা, তার প্রতিভা, তার মানবিক গুণাবলীর প্রকাশ, এগুলো উপস্থিত। আলিশার গল্পগুলো যদি আপনারা পড়েন, দেখবেন এই গভীর দৃষ্টিভঙ্গিতা। একটু আগে শিমু আলোচনা করছিলেন মহাপ্রলয়ের দিনের কথা, সেখানে আমাকে একটি ছোট্ট ভূমিকাও লিখতে হয়েছে গ্রন্থের। আমি জানি, আমি যখন চর্চা সম্পাদনা করতাম তখন আলিশার আলোহীন আওয়াজ মানে একটি গল্প ছিলেছিলাম, বা সেই সময় অনেক পত্রপত্রিকা আলিশার দিচ্ছিল। আলিশার গল্পের মধ্যে যে গভীরতা ছিল, জীবনকে খুব গভীরভাবে দেখা এবং বিশ্লেষণ করবার সময়ের মাপকাঠিতে এই ক্ষমতা তার সমকালের অনেক গল্পকারের মধ্যেই ছিল। অনিহিত সম্ভাবনার আলিশা অকালে চলে গেছে। তাই তার স্মৃতিকে দীর্ঘকাল ধরে জাগ্রত রাখার লক্ষ্যে রাদিয়া প্রকাশন এই কাজটি করছে, তার নামে একটি সাহিত্য পুরস্কার প্রচলন করেছে, এবং এটি আজকে যিনি লাভ করবেন, আজকে আমরা যার হাতে পুরস্কারটি দিয়ে আমরা গৌরবান্বিত হব, তিনি গৌরবান্বিত হবেন, আমরা গৌরবান্বিত হব। কারণ তার দীর্ঘ জীবনের সাহিত্য চর্চা, শিক্ষকতার কাল এবং তার যে মানবিক দিক, একটু আগে আমরা শুনছিলাম যে অনাথ দুস্থ শিশুদের প্রতি তার যে মানবিক দায়বদ্ধতা, এবং তার লেখাগুলোর মধ্যে শিখে আছে যে বস্তির মানুষের প্রতি, ছেলেমেয়েদের সন্তানদের প্রতি আবেগপ্রবৃত্তি, ভালোবাসার বহিঃপ্রকাশের কথা তার গল্পের মধ্যে আছে। এবং তিনি যে সত্যিকার অর্থে একজন হৃদয়বান মানুষ, মানুষের প্রতি ভালোবাসা যে তার মহত্তম অস্ত্র, তার লেখার অন্যতম গুণ যেটা আলিশার মধ্যে ছিল, সে একই গুণের অধিকারী, একই ধরনের সাংগঠনিক প্রতিভার অধিকারী এলিজাবেথ নওয়াজ-শিরাম্পা। তাই আলিশার নামে আজকের সাহিত্য পুরস্কারটি একজন সত্যিকারের যোগ্য মানুষের হাতে আজকে আমরা তুলে দিতে পারবো, এই কথা ভেবেই আনন্দ বোধ করছি। আমি আশা করছি এলিজাবেথ আপা আমাদের মাঝে তার দীর্ঘকাল সুস্থভাবে থেকে তার সাহিত্য চর্চা করে যাবেন, তার সাহিত্য জীবন আরো উজ্জ্বলতর হোক। সকলের কল্যাণ কামনা করছি, সকলে ভালো থাকুন। এই বৃষ্টিস্নাতে দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে আবার আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অনুষ্ঠানের বিশেষ অতিথি দাদাকে। আমরা এই পর্যায়ে এসে মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি আমাদের যিনি পুরস্কার বিজয়ী প্রথমবারের মতো মোহাম্মদ আলিশা সাহিত্য পুরস্কার 2025 পাচ্ছেন, সেই অধ্যাপক এলিজাবেথ আরিফা ইউনিভার্সিটিতে আমরা উত্তরীয় পরিধান করিয়ে প্রথমে শুরু জানাবেন উত্তরীয় পরিধান করিয়ে সামনের দিকে তাকান আপা। আবিষ্কারপত্র তুলে দিচ্ছেন সভাপতি ডক্টর বিশেষ অতিথি ডক্টর আনোয়ারা লঙ্কা সনদপত্র তুলে দিচ্ছেন। আমাদের প্রথমবার আয়োজন কিন্তু ক্ষমা করবেন সংক্ষেপে বা করতে পেরেছি।
সম্মানের সামান্য একটু সম্মানে সেটি তুলে দিবেন অধ্যাপক সঞ্জিত যাদব। রাশেদ যোগ্য এবং আমাদের প্রধান অতিথি ডক্টর আবুল কাশেম ডক্টর আবুল কাশেম স্যার এবং সবাই মিলে ধন্যবাদ আমাদের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আবুল কাশেম স্যারকে। আমরা অভিনন্দন জানাই আমাদের আমরা আমাদের ডক্টর আপনার কাছ থেকে শুনবো এলিজাবেথ আলিফা মুবাশশিরা আপা সম্পর্কে এবং একই সাথে আলিফা ভাই সম্পর্কে পুরস্কার বক্তব্য আমরা শুনেছিলাম এতক্ষণ সঙ্গীত গৌরবের কাছ থেকে। এবার ডক্টর আনোয়ার আলম আপা বক্তব্য ডক্টর আনোয়ার আলম। শুভ সন্ধ্যা। আজকের এই লিখিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশিষ্ট কবি এবং সাংবাদিক, আমরা পুরস্কার প্রাপ্ত আমাদের সবার স্থির রাশিদ হল মঞ্চে আরো করে বসে আছেন বিশিষ্ট ভাষা বিজ্ঞানী, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর আবুল কাশেম, সাহিত্য পুরস্কার আমাদের সবার প্রিয় মানুষ অধ্যাপক এলিজাবেথ আলিফা মুবাশশিরা, আমাদের অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রথম দিকে অনুষ্ঠানটা বেশ একটু আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই জীবন আমাদেরকে কেউ বাড়িতে অল্প সময়ে, কেউ সুদীর্ঘ সময়ে, কিন্তু চলে যেতেই হবে আমাদের স্থায়ী ঠিকানা। সেটি হচ্ছে কঠিন সত্যি। তবে যে সমস্ত মানুষ বিশেষ করে সৃজনশীল জগতে আলোকিত নক্ষত্র যারা মোহাম্মদ আলী শাহজাহান অতি অল্প বয়সে চলে গেছেন, যদি আমি ভুল না করি মাত্র 26 বছর বয়সে 1999 সালে। জীবনটাকে যদি 4 ভাগ করি, প্রথম ভাগে তিনি চলে গেছেন। তাতে আমার অনেক কিছু ছিল। 26 বছর বয়সেই তিনি যা দিয়েছেন, যেভাবে রাঙিয়েছেন এই চট্টগ্রামের সাহিত্য অঙ্গনকে না, বাংলা সাহিত্য ভুবনকে, আমি বলি যে একটা আলোকিত নক্ষত্র অকালে ছুঁয়ে গেল। এটি পরিবারের জন্য যেমন অতি বেদনাদায়ক, তেমনি আমাদের জন্য, সবার জন্য গভীর বেদনা। তার স্মৃতির প্রতি জানাচ্ছি আমি বিনম্র শ্রদ্ধা। আমরা তার অনেক কথা শুনেছি, আমি পড়েছিও, আমাকে কিছু বলতে এসছে। তবে আমার কাছে মনে হয় 1999 সালে তিনি চলে গেছেন। 1993 সালে, 1993 সালে তিনি চলে গেছেন। এখন 2025, অনেকটা সময় পেরিয়ে তাকে আমরা যথার্থ অর্থে তার স্মৃতিকে ধরে রাখার জন্যে একটি মহৎ কর্মের সূচনা আজ করছে আমাদের সৈয়দা সিনেমা, তার পরিবার এবং প্রধানমন্ত্রী। এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করছি এই যে সাহিত্য পুরস্কার আজকে সূচিত হল,
আমরা আলিশাকে যারা জানতাম না ভালো করে, অনেকেই জানতাম না, হয়তো অনেকেই জানি না, আমি মনে করি এই পুরস্কারটি প্রবর্তিত হওয়ার কারণেই তার সাহিত্যের গুণমূল্যায়ন হবে, তার কর্মের আলোচনা হবে, এবং তিনি যে একজন গুণী ছিলেন, তিনি যে দিয়ে গেছেন, তিনি যে বিনয়ী ছিলেন, তিনি যে সার্বিক গুণে একজন মহিমান্বিত মানুষ ছিলেন, সেটি আগামী প্রজন্ম জানবে। এটি হচ্ছে আজকের অনুষ্ঠানের তাৎপর্য, গভীর তাৎপর্য। এই জন্য আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। আর যাকে পুরস্কৃত করা হয়েছে তিনি আমাদের সবার প্রিয় মানুষ, তিনি সৃজনশীল মানুষ, সেটি তো মানি, তার চেয়ে বড় মানি আমি, সেটি হল অত্যন্ত মানবিক একজন মানুষ, অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ। আমি বিভিন্নভাবে আমি তাকে কাছে, বলা যায় তার কাছে আমি নিজে করতে গিয়ে তাকে কাছে টেনেছি, এবং তার উদার যে মনোভাব, তার পরিচয় পেয়েছি আমি নানাভাবে। এত সুন্দর মনের একটা মানুষ, তাকে যে পুরস্কৃত করা হলো, তাকে মোহাম্মদ আলী শাহ যে সাহিত্য পুরস্কারটা তাকে দেওয়া হলো, আমি মনে করি এটি মহৎ একটি কাজ করা হয়েছে। এলিজাবেথ কুমার সেনের সাহিত্য কর্ম নিয়ে উনি চমৎকারভাবে বলেছেন। তিনি নানা গুণের, তিনি নানাভাবে সাহিত্যে আছেন, কলাম লেখেন, প্রবন্ধ লেখেন, ছোটদের বই লেখেন, তিনি গল্প লেখেন, কবিতা লেখেন, তিনি উপন্যাস। এবং মনে আছে আমার এলিজাবেথ কুমার সেনার যে আত্মজীবনী তৃতীয় পর্ব, প্রথম পর্ব দুটো আমার পড়া হয়নি, সেখানে স্মৃতিচারণে আমি আছি। তার দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে। তিনি ফাহমিদা আপার কথা এত চমৎকারভাবে তিনি লিখেছেন যে আমার মনটা একেবারে ভরে গেছে। একজন গুণী মানুষ আরেকজন গুণী মানুষকে স্মরণ করেছেন পরম হৃদয়তা। তার লেখনীতে আমার যেটি মনে হয়েছে, তিনি একজন স্বতঃস্ফূর্ত লেখক। আছে না অনেকে মনের আনন্দে লিখে, যেমন আমি লেখালেখি করলো, আমি কিন্তু মনের আনন্দে লিখি না, আমি এত খুঁতখুঁতে, আমি এটা ভাবি ওইটা ভাবি, যে কারণে আর লেখা এগিয়ে উঠি না। কিন্তু আমার এলিজাবেথকে মনে হয়েছে তিনি একেবারে তার, বিশেষ করে তার ভ্রমণ কাহিনী তো উনি পড়েছে, তার ভ্রমণ কাহিনী আমি পড়েছি, চমৎকার প্রকৃতির বর্ণনা, চমৎকার পড়তে পড়তে, তার ডায়েরিটা পড়তে গিয়ে, আত্মজীবনী পড়তে গিয়ে আমার মনে হয়েছে তার জীবনটা যেমনটি আমরা দেখছি, সুন্দর পদ্মফুলের মতো মানুষটা বসে আছেন মঞ্চে আলো করে, তার জীবন কিন্তু ততটা সুখী নয়। অনেক আনন্দ, বেদনা, কষ্ট সব কিছু মানিয়ে মানিয়ে তিনি জীবনকে জয় করেছেন। অনেক কষ্ট তিনি পেয়েছেন এই জীবনে, অনেক কষ্ট। সেই কষ্টগুলি যখন তার বইটা আমার মনে হয় আমি সন্ধ্যায় ধরেছি, রাত্রি গভীর রাতে শেষ করেছি বইটা, বেশ বড়। কিন্তু আমার মনে হচ্ছে আমার মনটা একেবারে ছুঁয়ে গেছে। কখনো আমি অশ্রু সজল হয়েছি, কখনো বা মনের মাঝে একটা আনন্দ এসছে। সবচেয়ে বড় কথা আমার মনে হয়েছে, যেটি ভালো লেগেছে, যেটি সেটি হচ্ছে তিনি, আবারও বলি, সর্বশ্রুত একজন। এটি কিন্তু খুব কঠিন একটা কাজ, সবাই শিখে পারে না। এই জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যারা আছেন, বইয়ের আবহাওয়ায় যারা এসছেন এখানে, আমার ছাত্রীও আছে। আমার খুব ভালো লেগেছে যে যখন এসে বলেছে আমি আপনার ছাত্রী, এটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা এসছেন তাকে ভালোবেসে, মোহাম্মদ আলী শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা এসছেন, আত্মীয় স্বজনরা এসছেন, এবং এলিজাবেথ কুমার সেনকে ভালোবেসে আপনারা এসছেন। আপনাদের সবার প্রতি আমি ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার পরম স্নেহভাজন টিটু, তার সাথে আমার গভীর বন্ধুত্ব বলা যায়, বয়সী ছোট হলেও। আর টিটু আমার পরম স্নেহভাজন, তাকে আমি কৃতজ্ঞতা, তাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন এবং এলিজাবেথের মতো একজন মানবিক মানুষ হওয়ার চেষ্টা করবেন। শেষ কথাটা বলবো, সাহিত্যের অন্যতম কাজ হলো আরেকজনের কথা ধার করে বলছি, একজন মানবিক মানুষ হওয়া। সেটি যেন আমাদের স্বাধীনতা। ধন্যবাদ। বলছিল আপনার সাউন্ড ডিস্টার্ব হচ্ছিল না, ধন্যবাদ আপনারটা ক্লিয়ার ছিল। ডক্টর আনোয়ার আলম। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আবুল কাসেম খান, তিনি অনেক কষ্ট স্বীকারে রাখছেন আমাদের মাঝে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও। তাকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আবুল কাসেম। মোহাম্মদ আলী শাহ সাহিত্য পুরস্কার। প্রধান অনুষ্ঠানে যারা আছেন তারা সবাই আমার দীর্ঘদিনের সহযোগিতা। বহু কর্মকাণ্ড করতে গিয়ে আমরা এক জায়গায় হয়েছি, কথাবার্তা বলেছি। আপনারা সবাই আমার পাশাপাশি আমি সবার তবে আমার আজকে খুব ভালো লাগছে যে বিশেষ করে এলিজাবেথ দীর্ঘদিন থেকে তিনি লিখছেন। আমরা একটা নিয়মিত প্রায় পত্রিকায় কখনো প্রদর্শনী হয়েছে, কখনো হয়তো সময় হয় না। আমি এটা পড়তে চিন্তা করছি দুই চোরে লেখার মাধ্যমে ভাইয়ের ভাগে যদি থাকে বলুন যে ভাইয়া তিনি বরাবরই মানুষের সঙ্গে থেকেছেন। মোহাম্মদ আলী শাহ সম্পর্কে আমি এই সমস্ত লেখালেখি তিনি করেছেন, তার সরকারি কাজকর্ম করেছেন, সাংবাদিকতা করেছেন, নাটক করেছেন, এর ভালো ভালো গল্প লিখেছেন। কয়েকটি গল্প আমি তার উপরে আলোচনা করেছেন প্রত্যেকের মূল্যায়নে ভাবে গুরুত্ব দিয়েছেন। দুর্ভাগ্য তিনি অল্প বয়সে ভীষণ তিনি পূর্ণ করতে পারেন। যৌবনের এই বয়সে তিনি চলে গেলেন। আমার নিজের খুব কষ্ট হয়েছে। মোহাম্মদ আলী শাহ সাহিত্য পুরস্কার 2025 এর মাধ্যমে আদি আপনার কাশন এবং প্রথম পুরস্কার পাচ্ছেন আমি আজকের এই অনুষ্ঠানে
সভায় সত্য উপস্থিত হয়েছি ধারণা ছেড়ে আর বলে দিতে কিন্তু মোহাম্মদ আমিন অ্যাডভোকেট আব্দুল কাইয়ার আব্দুল চৌধুরী আমার ভালোই ভালো সিনেমা পাবো জানি কিন্তু সেইভাবে করেছে কখনো হয় নাই তো আমার নিজের ভালো লাগছে যে তাজিয়া প্রকাশনের আজকে যে অনুষ্ঠান এবং যে সাহিত্য পুরস্কার আজকে প্রথম এই অনুষ্ঠানে নিজেকে উপস্থিত করতে পেরে আমি যেমন ধন্য মনে করছি আমার খুব ভালো লাগছে। আমরা যারা লেখালেখি করি প্রত্যেকে তার সমাধান হচ্ছে মানুষ তো জগৎ প্রকৃতির হাজারো জিনিস আছে দেখে উপলব্ধি করে ভালো লাগে মানুষের স্বাভাবিক প্রবণতা মানবিক প্রবণতা সে আমার মনে ভালো লেগেছে মানুষের বন্ধুকে ভাগ দিতেছে আমার যা বলার ইচ্ছা হয়েছে ওকে ভালো হবে মঙ্গল হবে মানুষ শুধু স্বার্থপর নয় মানুষ স্বার্থপর হ্যাঁ এর মধ্যে একটা স্বার্থপরতা অবশ্য আছে না যে তা নয় নিজের ভালো লাগে একটা লোকের সঙ্গে নিজের মনকে আনন্দ যে আনন্দটা আছে আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যিনি মনের ভেতরে কথা অনুভূতি আর ভাষার মাধ্যমে পুরোপুরি ভাবে অন্যের কাছে তুলে ধরতে পারেন যেন সাধারণ দরকার আছে নিজে সুখ পাওয়া যে আনন্দ পান আমি সেজন্য সম্মান করি যারা লেখেন তারা অনাগত ভবিষ্যতে সকল মানুষের জন্য লেখেন আজকে আমি কথা বলছি আপনাদের সঙ্গে কিন্তু আমি যখন লিখতে যাব তখন কিন্তু আমি এত সহজে লিখবো না ভেবে চিন্তে লিখবো ভেতরের কথাটা পুরোপুরি উজাড় করে দেবার জন্য লিখবো তো আমি আর কথা বেশি বলবো না আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমাকে আমন্ত্রণ জানিয়ে এরা আমন্ত্রণ করেছেন ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে সুযোগ করে অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয় অবশ্যই সহযোগিতা করব এবং আমি একটা কথা বলবো সেটা হলো মোহাম্মদ আলী শাহ তাকে স্মরণীয় করে রাখার জন্য এর থেকে ভালো কাজ যে সাহিত্য পুরস্কার প্রদান এর থেকে ভালো কাজ আর কিছু করতে পারছি এই উদ্যোগটার জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই বিশ্বাস করছি আমি আপনাদের কাছ থেকে চলে যাচ্ছে আপা আল্লাহ হাফেজ বা আল্লাহ হাফেজ ফুলটা আমি ই করবো মনে করছি পুরস্কার দুই লেখক
একটা পিস আমাকে দিবেন, একটা ফুল, পুরোটা নিব না। নাস্তাটা এখন রাখো, বসো ওখানে। আজকে একের ভিতরে দুই, একটা হচ্ছে আলিশার স্মরণ, একটা হচ্ছে আলিশার সাহিত্য পুরস্কার প্রদান। আমি আলিশার পরিবারের সঙ্গে যুক্ত, এই হিসেবে আমাকে এখানে সভাপতির আসন, এই আসনে আমাকে বসতে হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। এই বৃষ্টি বাদলের এই আমাদের প্রতিকূল পরিবেশে যে এতজন মানুষের উপস্থিতি আমাকে অবাক করেছে। আমার মনে হয়েছিল বৃষ্টি যদি না থাকতো তাহলে আমাদের এই মিলনায়িতা আমরা জায়গায় দিতে পারতাম। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন তিনি দেশের একজন খ্যাতিমান ভাষাবিজ্ঞানী। বাংলা সাহিত্য সম্পর্কে তার অনেক গবেষণা আছে, বেশ কয়েকটি বই তার আছে, সামনে আরো কয়েকটি বই প্রকাশ করবেন তিনি। তার মতো একজন জ্ঞানী পণ্ডিত মানুষ আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ অতিথি হিসেবে দুজন, একজন ডক্টর আনোয়ার আলম, তিনি চলে গেছেন, আর একজন কবি, নাট্যজন, ছড়া শিল্পী, আবৃত্তি শিল্পী অধ্যাপক সঞ্জীব বড়ুয়া। সঞ্জীবদা আমাদের মমতা আলিশা সম্পর্কে অনেক কথা বলেছেন। আলিশা সম্পর্কে তিনি ভালো জানেন, যেহেতু একসঙ্গে নাটক করেছেন, নাট্য আন্দোলনের সংযুক্ত ছিলেন, সেই হিসেবে সঞ্জীবদার বক্তব্যগুলো খুবই সংবিধানযোগ্য এবং আমরা যারা শুনেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মঞ্চে বসে আছে আমাদের দুই ভাই আর বোন, একজন প্রধানমন্ত্রীর যুক্ত, একজন সৈয়দা সেলিমা আক্তার। তাদের আন্তরিক আয়োজন হলেও আজকের এই অনুষ্ঠান, যাকে আমরা মোহাম্মদ আলিশা সাহিত্য পুরস্কার প্রদান করছি, তিনি একজন বহুমাত্রিক মানুষ, একজন শিক্ষাবিদ হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে, একজন কবি হিসেবে, একজন কলামিস্ট হিসেবে, একজন সমাজসেবী হিসেবে তার অবদান অপরিসীম। তিনি যেভাবেই যেই অঙ্গনেই কাজ করেছেন খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং যুক্ততাপূর্ণভাবে। তিনি কোনো কিছু পাওয়ার আশায় কোনো কাজ করেননি, লেখালেখি করেছেন নিজের তাগিদে, একটা দায়বোধ তার ভেতরে কাজ করেছে, ওই দায়বদ্ধতা থেকে তিনি লেখালেখি করেছেন। সাহিত্যের নানা শাখায় তার কাজ। এক একটি বইয়ের নাম দেখলে, এই নাম যখন আমরা শুনি তখন মনে হবে উনার এই লেখার ভেতরে তার যে আলাদা আলাদা একটা কাব্য, কবিতার প্রতি, এবং তার যে গদ্যের বইও যে কত কাব্যময় হয় সেগুলো হচ্ছে বইয়ের নামের মধ্যে আমরা বুঝতে পারি। রবীন্দ্রনাথের গানের কলি, রবীন্দ্রনাথের কবিতার পঙ্ক্তি এই বইগুলোর মধ্যে তিনি যুক্ত করেছেন। আমি জানি যে তার শক্তি অসাধারণ। তিনি যখন উপন্যাস লেখেন, বড়দের উপন্যাস লিখেছেন রৌদ্রদহন, ছোটদের উপন্যাস লিখেছেন আলোকের ঝর্ণা দ্বারা, অসম্ভব ভালো তার যে ভাষা শক্তি, তার যে
আর কবিত্ব শক্তি, তার যে সাহিত্য শক্তি, এগুলো আলাদা। আজকে এই পুরস্কার পাচ্ছেন এলিজাবেথ আলী গণবাসের, তাকে আমরা হাততালি দিয়ে আমাদের চট্টগ্রামে যারা অবস্থান করছি, বিশেষত আমাদের চট্টগ্রামের যে নারী লেখকদের মধ্যে কয়েকজন লেখককে আমরা আইডল হিসেবে, আদর্শ হিসেবে ধরে রাখি। আমার আপা চলে গেলেন, প্রফেসর রিতা দত্তের কথা বলি, আর আমাদের এলিজাবেথ আলী গণবাসের। এলিজাবেথ আপা এমন এক ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্ব ফুটে উঠে তার চলনে বলনে, কথায় বার্তায়, লেখায়। এই ধরনের একজন মানুষকে রাদিয়া প্রকাশন মোহাম্মদ আলী শাহ পুরস্কার দিয়ে রাদিয়া প্রকাশনই বরং ধন্য হয়েছে। আমি মনে করি এলিজাবেথ আলী গণবাসের কারণে এই পুরস্কার আরো বেশি গ্রহণযোগ্য, আরো বেশি ধন্য, আরো বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। আমি আবার রাদিয়া প্রকাশন নানাভাবে কাজ করে থাকে। প্রকাশনা সংস্থার হিসেবে তারা দুজন যেভাবে কাজ করছে, আবার বেশ কয়েকটি বই প্রকাশ করেছে। আমার বইও প্রকাশিত হয়েছে তার রাদিয়া প্রকাশন। রাদিয়া প্রকাশনের এই কাজগুলো আমি মাঝে মধ্যে দেখি এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের পরামর্শ দিয়ে থাকি। সৈয়দা সেলিমা আক্তার, সৈয়দা করিমুন্নেসা, ওদের দুজনের বই এবং উত্তরাধিক টিচুর বই আমি আমাদের শৈলী প্রকাশন থেকে প্রকাশ করেছি। ওরা আমাদের পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্য হিসেবে। এখানে সৈয়দা করিমুন্নেসার জীবনসঙ্গী চিত্রশিল্পী জয়নুল আবেদ আছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন তাদের কাজে, বিশেষত চিত্রশিল্প, তথ্যশিল্প করার জন্য। এখানে তাদের আরেক বোন আছে বদরুন্নেসা, সৈয়দা বদরুন্নেসা, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসতে। আমার মনে হয়েছে আলিশাকে স্মরণে রাখার জন্যে, জীবন্ত রাখার জন্যে, জীবিত রাখার জন্যে যে কাজগুলো করা দরকার, যেমন একটা বই এর পরে প্রকাশিত হয়েছে মহাপ্রলয়ের দিন, মোহাম্মদ আলী শাহ, সেগুলো কিন্তু করেছে রাদিয়া প্রকাশন। আর আজকে এই সূচনা সাহিত্য পুরস্কার প্রদান, এটা আলী শাহকে জীবিত রাখবে। এই ধরনের কাজগুলো আমাদের সমাজের জন্য বহু বড় বড় কাজ বলে আমি মনে করি। আমার বক্তৃতার পরে সরাসরি আমাদের যে এলিজাবেথ আপা বক্তব্য রাখবেন, এরকমই কথা আছে। কিন্তু আমার মনে হয়েছে এখানে দুজন ব্যক্তি আছেন যারা এলিজাবেথ আপা খুবই ঘনিষ্ঠ এবং আলিশারও কাছের মানুষ। একজন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, একজন কবি মর্জিনা আক্তার। তারা যদি এক মিনিট করে কথা বলেন, এরপরে এলিজাবেথ আপা যদি বলেন, আমার মনে হয় ভালো হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, পরবর্তী সময়ে আমাদের বন্ধুরা এখানে এসেছেন, আমাদের শিক্ষকের তাহেরা বেগমা উপস্থিত হয়েছেন, অধ্যাপক বাসুদেব খাস্তগি উপস্থিত হয়েছেন, ইফতেখার মারুফ উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। ওদিকে কাছে দেখতে পাচ্ছি প্রতিমা, শিমলা, পূর্বা, এরা সবাই আছে। সবাইকে আবার আমার বন্ধুরা হ্যাঁ এসছে, বোকরাউদ্দিন টিটুর আহ্বানে এরা সবাই আসছে। আমাদের গৌতম কামন্দু যারা আসছে সবাই, আমাদের এত ঝামেলার ভেতরে, অসুস্থতার ভেতরে, প্রবল প্রতিকূল অবস্থার ভেতরে আমাদের কানিস ফাতেমা লিমাও আসছে এখানে অনেক দূর থেকে অসুস্থতা, তাকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের শর্মিষ্ঠে আসছে, তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা মঞ্চের দিকে ছিলাম, মঞ্চের তাদের অনেকের বক্তব্য আমরা শুনতে চাই। সময় হয় মুকুল মেলাতে যারা আসছেন, মনীষার যারা বন্ধু, তাদেরকে আমরা আহ্বান জানাই। কেউ নাম বলবে। এখানে এক ওয়াই মামা আছেন, মর্তুজা মামা আছেন, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা যদি বলেন ভালো হয়। এই পর্যায়ে আমরা আজকে আলী
অনুষ্ঠানের এই মহৎ অনুষ্ঠানে সভাপতি এবং যিনি পুরস্কার পাবেন তার প্রতি আমাদের অনেক অভিনন্দন এবং মঞ্চে যারা গুণী ব্যক্তিত্বজন এবং সামনে যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা কথা আমি বলবো যে সেলিমা, গোফরউদ্দিন টিটু বা তার পরিবারের অন্যরা আলিশাকে স্মৃতিতে, মননে, স্মরণে পৃথিবীতে জাগিয়ে রাখার জন্য তাদের যে কর্মপ্রণালী, কর্মপদ্ধতি, কর্মপ্রয়াস, তাকে আমি সাধুবাদ জানাই। কজন বোন আছে ভাইকে এভাবে স্মরণ করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, সবার ভিতর তার আলোড়ন জাগিয়ে দেওয়ার জন্য কাজ করে যায়। আমি তাদেরকে আন্তরিকভাবে তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং আজকে যে পুরস্কার, এটা হচ্ছে আলিশাকে বাঁচিয়ে রাখার তাদের আরেকটা কর্মপ্রয়াস। আমি খুবই আনন্দিত। আলিশা আমাদের পরিবারের একজন, কাজে প্রতিকূল অবস্থাও আমাকে কিন্তু আটকে রাখতে পারেনি এবং আমার ভাই শামাকেও আটকে রাখতে পারেনি। আমরা কিন্তু চলে এসেছি যে আলিশার প্রোগ্রাম, সে আমাদের পারিবারিক বন্ধনের সাথে সে গভীরভাবে যুক্ত। বিশেষ করে অঙ্গনের সবাই কিন্তু আমাদের পরিবারের সাথে বিশেষভাবে যুক্ত, কিন্তু আলিশা ছিল একটু অন্যরকম, একদম পারিবারিকভাবে মিশে যাওয়া। তাই তার যত কাজ, সব কাজে আমাদের একটা আনন্দ কাজ করছে। সে নেই তাতে কি আছে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে কর্মকাণ্ডগুলো, এতে আমরা খুব আনন্দ। আমি মনে করি সে যুগ যুগ বেঁচে থাকার জন্য পরিবার আর আমরা সবাই এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে স্মরণ করব। সবাইকে ধন্যবাদ দিদি। আমরা এই পর্যায়ে মর্জিনা তারা কথা হচ্ছে মর্জিনা। সঞ্চিতা কবিতায় বলেছেন, না জানি অজানা কোন মন্তরে যিনি চলে গেলেন কিন্তু তিনি থাকবেন বেঁচে সবার অন্তরে। এই কথা দিয়ে প্রমাণিত হলো আজকের এই আয়োজনে, এই চমৎকার একটি আয়োজনে আলিশা ভাইয়ের স্মরণে। তাকে আমি দেখিনি, কিন্তু তার এত কথাবার্তা তার ভাই বোনের মুখে, পরিবারের মুখে, বন্ধুদের মুখে বছরের পর বছর শুনে আসছি। সেলিমাকে তো আমি প্রায়ই আবেগপ্রবণ হয়ে যেতে দেখি, তখন সে আশ্রয় খুঁজে নেয় রাশেদ ভাইয়ের কাছে। ওখানে যে সব কতক্ষণ চোখের পানি ফেলে, তারপর শান্ত হয়। এগুলো আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। সেই ভাই বোনেরা আজকে তাকে স্মরণ করে তার জন্য যে সাহিত্য পুরস্কার প্রদান করলেন, এটা একটা অবিস্মরণীয় ঘটনা, এটা একটা অভাবনীয় কাজ। এটা সবার দ্বারা হয় না। তার পরিবার করেছে এবং এটা চালিয়ে যাবে, এজন্য তাদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা। এবং অন্যান্য পরিবারও এটা দেখে শিখবে যে এভাবেই মনে রাখতে হয়, গুণীজনদের এভাবেই কদর করতে হয়। আলিশা শুধু তাদের পরিবারই নয়, তিনি দেশের এবং সমাজের একটা সম্পদ। এই সম্পদকে এভাবেই ধরে রাখতে হয় এবং এর থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। আর যিনি আজকে পাচ্ছেন, সবাই একে বলে গেছেন, আমাদের সেই এলিজাবেথ আপা। আমি কি বলবো, এত মুগ্ধ। সেই আপাকে যখন দেখিনি, এই অনেক ছোটবেলা থেকে, কলেজ জীবন থেকে আমার নাম বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের মুখেও শুনেছি। শুনতে আমার মনে যেন আপাকে তখন আমি কল্পনার চোখে একরকম দেখিয়ে ফেলেছি। এরপর বাস্তব জীবনে এসে যেটুকু দেখলাম, আমি এত মুগ্ধ, এত চমকপ্রদ, এত ভালো মানুষ হতে পারে, এত সুন্দর মানুষ হতে পারে, যার ভেতরটা বাইকটা একদম একই রকম। এরকম কি মানুষ হতে পারে? অনেক প্রশ্ন আমার মনে জাগে। এত সৃজনশীল, এত মিশুক, এত আদর করতে জানেন, ভালোবাসতে জানেন, দুঃখের জায়গাটাকে চমৎকার ভাবে মলম লাগাতে পারেন, তেমনি একটি চমৎকার মানুষ আমাদের এলিজাবেথ আপা।
সেই আপাকে আজকে অভিনন্দন জানাচ্ছি এবং তিনি পাচ্ছেন বলে খুবই আনন্দ হচ্ছে। আমরা পাচ্ছি, আমাদেরই কাজ, আমরা ধন্য, আমরা পাচ্ছি, আমরা কিছু একটা করতে পেরেছি, এরকম একটা মনে হয়। আর এই কাজটা তো একান্ত না, এই কাজটা আমি মনে করি আমাদের সকলের সম্মিলিত, সকলের আনন্দের, ভালোবাসার ফসল আজকের এই আয়োজনটা। আর আস্তে আস্তে যখন দেখছিলাম খুব বৈরী আবহাওয়া, ভাবছিলাম মানুষকে আসতে পারবে, লোকজনকে আসতে পারবে, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি মনে মনে তখন একটা কথা বলছিলাম, কিন্তু এসে দেখি সেটা সত্যি বাস্তব হয়ে গেছে। আসলে যারা লেখালেখি করে তারা এক ধরনের পাগল। তারপর চিন্তা করলাম আমাদের মধ্যে তো একটা পাগলামি আছে, নারীর টানে, অন্তরের টানে, এই পাগলগুলো আমি যে দেখবো যে কিছু পাগল, কিছু আধা পাগল ঠিকই এক হয়ে গেছে, এবং তার সঙ্গে যুক্ত যদি হতে পারি আমি একটা পাগল, তাহলে তো একদম জমজমাট হয়ে যাবে, আমার ছেলেবেলা পূর্ণ হয়ে যাবে। ঠিক সত্যি তাই হলো, অনেক আড়ম্বরপূর্ণ মনে হচ্ছে। আর যে মানুষগুলো এসেছেন এখানে প্রত্যেকেই একজন সমান 100 জন, তাহলে ভাবেন তো আমরা কতজন। এটাই আমাদের সফলতা, এটাই আমাদের আনন্দ। এই আয়োজন চলুক বহমান ধারায়, বারবার প্রতি বছর নিত্য নতুন মানুষ নানা গুণ নিয়ে প্রকাশিত হোক, প্রতিষ্ঠিত হোক, পুরস্কার পাক, এবং এভাবে আমরা আলী ভাইকে স্মরণ রাখি। আমরাও মিলিত হয়ে একটা আয়োজন অনুষ্ঠান করে এবং তার পরিবার যেন এই কাজটা সুন্দরভাবে করে দিতে পারে, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি তারা এইভাবে চলে যাক, সফল হোক। আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, আমাকে সুযোগ দিলেন, সকলের কাছে কৃতজ্ঞতা। মঞ্চে যারা আছেন সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার একদম সব আমার প্রিয় মুখ, আমি আলাদা করে নাম ধরে বলছি না, সামনে যারা আছে তারাও প্রিয়জন, কাছের মানুষ। এতগুলো কাছের মানুষকে আমি একসাথে পেয়ে বলতে পেরে অনেক আপ্লুত। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। ধন্যবাদ মদিনাপা। আমরা এই পর্যায়ে আজকের এই মহেন্দ্র খুনের আমাদের পুরস্কার দিই আপা, আমাদের পরপ্রিয় অধ্যাপক এলিজাবেথ আলিফা মুবাশশিরা, তার বক্তব্য শুনবো। তার বক্তব্যের সাথে সাথে কিন্তু অনুষ্ঠান শেষ হবে না, এরপর আমরা গান শুনবো এবং কয়েকজন আবৃত্তি শিল্পী আছে, আমরা চাইলে কয়েকটা কবিতা শুনতে পারি, এবং আলিশার বন্ধুরা আছেন আমাদের কাছ থেকে একটু একটু করে 1 মিনিট করে শুনবো। খুব বেশি সময় নিব না, কিন্তু আপনাদের একটু আজকে মন খুলে বলতে হবে তার অনুভূতি। আসছেন অধ্যাপক এলিজাবেথ আলিফা মুবাশশিরা। আসসালামু আলাইকুম। এত কথা শুনেছি, মনটা এত ভালোবাসায় ভরে গেছে যে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। এমনিতে আমি একা থাকি, কেউ মেহমান বেড়াতে এলে অথবা কেউ ফোন করলে এত কথা বলি, পরে আমার মনে হয় নিশ্চয়ই ওনারা বলছেন ছেলেদের মা খেতে পাচ্ছি, কিন্তু লজ্জায় বলতে পারছে না। আসলে অনেক কথাই বলে ফেলি আমি অনর্থ ধারায়, কিন্তু আজকে আমার চোখে পানি এসে যাচ্ছে, আমার অন্তর একদম সিক্ত হয়ে উঠেছে। এর দুটো কারণ। একটি কারণ সেলিম আর তার ভাইয়ের জন্য যে ভালোবাসা, আমারও দুটো বোন মারা গেছে ওই কথা মনে পড়ছে। আর আরেকটি কথা, আমাকে যে সবাই ভালোবাসে সেই কথাটি প্রমাণ পেয়ে আমি সত্যি একেবারে অন্তর থেকে বলছি, আমি এত কৃতজ্ঞ আপনাদের কাছে বলতে পারবো না। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় সম্মানিত অত্যন্ত বিরল ব্যক্তিত্বের অধিকারী আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আবুল কাসেম স্যার, তিনি আছেন। খুবই আরেকজন অন্যসাধারণ ব্যক্তিত্ব সঞ্জীব বাবু আছেন, আরও আছেন মঞ্চে সেলিমা, গোফরান সাহেব, এবং আপনারা যারা উপস্থিত সবাই এত ঝড় বৃষ্টির মধ্যে আসছেন। আমিও ভেবেছিলাম মনে কেউ আসবে না, ভাবছিলাম ফোন করবো, মনে হয় আজকে অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। কিন্তু মর্জিনা যে একটা কথা হলো, পাগল আমরা সবাই, আসলে আমরা পাগল। আমরা লেখালেখির ক্ষেত্রে পাগল হয়ে যাই এবং লেখকদের প্রতি একটা আলাদা ভালোবাসা অনুভব করি। সেটা আমি কেমন করে উপলব্ধি করেছি, এখানে কতদিন আগে দীপালি দি আর সত্যবাবুর অনুষ্ঠান হলো সহসভা, আমি একটা অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, মানে ভেবেছিলাম যাওয়ার কথা, আসবো, বাসায় পৌঁছে গেছি, তখন মনে পড়েছে। সারা রাত আমি ঘুমাতে পারি নাই, আমার এত খারাপ লাগছে যে দুজন সাহিত্যিকের স্মরণে স্মরণ হলো, আমি সেখানে যেতে পারলাম না। আমার সত্যি, কারণ যারা ক্লোজ অনেকেই তো হয়,
কিন্তু যারা আমাদের কাছাকাছি এই একাডেমিতে অনেকবার যাদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে আমার মনে হয় যেন একটা আত্মার আত্মীয় হয়ে গেছে আমরা। আমাদের সাথে যারা এই একাডেমিতে আছেন, আমরা সবাই কিন্তু একজন একজনের প্রিয় হয়ে গেছি। তাদের কথা আমাদের সবারই ভালো লাগে, তাদের জন্য আমাদের উপস্থিত হতে খুব ভালো লাগে। এটা আমি আজকে আরো নতুনভাবে উপলব্ধি করছি। মঞ্চে যারা আছেন তারা সবাই বিশিষ্ট ব্যক্তি, তাদেরকে তো অনেক শ্রদ্ধা জানাতেই হয়। এই অনুষ্ঠানে এসছেন, তাদের কাছে আমি পুরস্কার পেয়েছি, আমার ঠিক কি ভালো লেগেছে। আর আপনারা যারা আছেন, আসলে আমি বলবো এখানে আমি দাঁড়িয়েছি আপনাদের ভালোবাসায়, আমার কোনো যোগ্যতা নেই। ওই যে রবীন্দ্রনাথের একটি কথা আছে না, এ মণিহার আমায় নাচ আছে, আমারও মনে হয় এই মণিহার আমায় নাচ আছে, এটা আমি পেয়েছি। কিন্তু আপনাদের ভালোবাসা আর পাঠকের ভালোবাসায় সিক্ত হয়ে আমি এইগুলো পেয়েছি। আসলে আমার কোনো গুণ আছে আমার মনে হয়নি কখনো। সত্যি বলতে এই কথা কেন, আমি কখনো লেখালেখি করবো আমি ভাবি নাই, লেখক হবো ভাবি নাই, কোনো ভাবনা চিন্তাই আমার ছিল না। ছোটকাল থেকে কোনো স্বপ্ন ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না। ওই যে আমার আপা বললেন না, উনি একদম নিজের মনে লিখেন। আসলে ঠিক অল্প বয়সে লিখেছি, কলেজে লিখেছি, ম্যাগাজিনে সম্পাদক হয়েছি, কলেজে স্কুলে পুরস্কার পেয়েছি লেখালেখিতে, প্রবন্ধে, গল্পে, অনেক কিছুতে। তবুও আমার মনে হয় না যে আমি লিখতে পারি, আমি গল্পের কোনো গল্প বা কবিতা লিখে লেখক হতে পারি। আমার মাথার মধ্যে এগুলো ধারণাই ছিল না। প্রিন্সিপাল আপা দিতেন অভিনন্দন পত্রটা লিখে এলিজাবেথ, আমি লিখে দিতাম। কি এইভাবে আমার দিন চলে যাচ্ছিল। অথচ 18 বছর বয়সে আমি একটা গল্প লিখেছিলাম ম্যাগাজিনের জন্য, ওইটা সবাই পড়বে বলে আমি ওটাকে একদম আলমারির ভিতরে ঢুকিয়ে চাপ বের করে দিই। তারপরে অনেকদিন কেটে গেছে, শ্বশুরবাড়িতে বাচ্চা টাচ্চা এসব নিয়ে আমি তো লেখালেখি করি, এমএ পড়বো বাংলায়, সেটাও কিন্তু ভাবিনি। এখানে বাংলা স্যার রয়েছেন। আসলে আমি পাঠ্যবই ছাড়া অনেক বই পড়তাম। বেশিরভাগ আমাদের সময় তখন অনেক লেখকের বই পাওয়া যেত, ভারত থেকে অনেক বই আসতো, আমি সেগুলো পড়তাম। পড়ার বইটা সেগুলোই বেশি পড়তাম। পড়ার বই অল্প দিন পরেই ভালো রেজাল্ট করতাম, ওই জন্য ওদিকে মাথা ব্যথা ছিল না। আর তখনকার দিনে আব্বা আম্মা কোনো শাসন করতেন না, তো পড়ার বই বাদে বেশি পড়তাম অন্যান্য বইগুলো। যার ফলে কি হয়েছিল, যখন আমি এমএতে ভর্তি হবো, এখন দেখি ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এগুলো আমার মাথায় ঢুকে না। কি করব, আমি ভাবি বাংলাই পড়ি, কারণ বাংলাটা সহজ আমার জন্য। সব অনেক বই পড়া আছে, আর মূল বই পড়লে আমি নিজের মনে লিখতে পারি, কাজে উত্তর দিতে এত অসুবিধা হবে না। আমি সহজে পাস করার জন্য কিন্তু বাংলায় এমএ পড়েছি। সাহিত্যকে ভালোবাসি, তাই বলে ভাববে না বাংলা সাহিত্যকে ভালোবাসি না, বাংলা সাহিত্যকে ভালোবাসি, কিন্তু সেই জন্য বাংলায় খুব এটা ছিল না। বরং আমি ঢাকায় গিয়েছিলাম যে ফুড অ্যান্ড নিউট্রিশনে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, কিন্তু আব্বা বিল দিয়ে ফেলায় আর ওখানে পড়তে পারি নাই। তো যাই হোক, এমএতে বাংলা নিয়ে পড়লাম। বাংলার সাথে আমার দেখলাম একটা আলাদা অনুভূতি আগে থেকে ছিল। পাস করলাম, কিন্তু থিসিস দিতে হয়, থিসিস যেহেতু নেই নাই, আমার সাথে যারা ওরা ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, আমি থার্ড হয়ে গেলাম, কারণ আমি তো থিসিস নেই নাই, জানিও না যে থিসিস নিতে হয়। মানে কোনো মতে ক্লাস করে চলে আসতাম বাসায়, কারণ আমার বাচ্চা আছে, সংসার আছে, সেই জন্য। তো যাই হোক, আবার শিক্ষক হলাম। শিক্ষক হওয়ার কোনো আগ্রহ ছিল না, এটা তো চিন্তাই মানে। আমি এমএ পাস করে ভাবলাম দূর অনেক পড়েছে, আর দরকার নেই পড়াশোনা, একবার রান্না বান্না নিয়ে ব্যস্ত, সর্ষে জিনিস কিভাবে রাঁধে, কেক কিভাবে বানায়, এগুলো নিয়ে ব্যস্ত। হঠাৎ আমার বান্ধবী সায়দা রহমান রুনু, পরে ইসলামিক স্কুলের টিচার ছিল, খুব ভালো একজন টিচার। ও এসে একদিন বললো, ডেজি চলো আমরা বিএড কলেজে ভর্তি হই। আমার পড়াশোনা ভালো লাগে, রেজাল্ট কি হয়েছে এটা নিয়ে মাথা কামাই না, কিন্তু পড়তে টুড়তে ভালো লাগে। আমাদের ঠিক আছে বিএডে ভর্তি হই। তো বিএডে ভর্তি হলাম, ফার্স্ট ক্লাস পেলাম। আবার ওই সময় স্কুলে 1 মাস ট্রেনিং নিতে হচ্ছিল আমাদের, স্কুলের টিচার হিসাবে কুসুম কুমার স্কুলে 1 মাস ট্রেনিং দিলাম। ছাত্রীরাও খুব ভালোবাসতো, আমিও তাদের খুব ভালোবাসতাম। তখন আমার মনে হলো আমার তো বেশ টিচিং লাইনটা খুব ভালো লাগছে, আমি তাহলে একটু টিচিং লাইনেই যাই। বসে থেকে বাসায় রান্না বান্না করে আমারও একটু বোর লাগছিল। তারপর আমি মহিলা কলেজে, আমার সঙ্গে ইন্টারভিউ হলো, মহিলা কলেজে ঢুকলাম 81 সালে। তারপর কিন্তু আমি লিখিনি, আমার ওই অভিনন্দন পত্র এইসব আপা পত্রিকায় দিতে বলে, একটু লিখে দেন এলিজাবেথ প্রতিবেদনে সুবিধা। তো 90 সালের দিকে, দেখেন কত, 68 সালে আমি লিখেছি, আর 90 সালে এসে আমার 40 বছর বয়সে মনে হয় আমি ওই চট্টগ্রাম বেতারে প্রিন্সিপাল পাঠিয়েছিলেন ছাত্রীদের নিয়ে, তাদের গল্প কবিতা এগুলা পড়বে, আমি উপস্থাপনা করবো। তো এই সময় প্রযোজক ছিলেন লুচি, ফাতেমা খায়রুন্নেসা লুচি। সে বললো, এলিজাবেথ তুমি তো ভালোই ইয়ে করো, এক কাজ করো, তুমি আমাদের অনুষ্ঠান করো। তারপরে অনুষ্ঠান দিল, উপস্থাপনা দিল। ওই সময় আনোয়ার আপা, ফাবিদা আমিন আপা সবাই করতেন, অনন্যা, ওগুলো করতে দিল। তখন আমি গল্প লিখলাম, কবিতা লিখলাম,
বেশ আমি তো দেখি ভালোই লিখতে পারছি মনে হয় সবাইকে। আমিও মনে মনে একটু খুশি হলাম, কারণ আজাদির অরুণ বাবু একদিন আমার সাথে অনুষ্ঠান করেছিলেন, উনি সাহিত্য সম্পাদক ছিলেন তখন। উনি নাকি খুব কড়া ছিলেন, কারো লেখা সহজে মনোনীত করতেন না, শুনেছি আর কি। তো উনি আমার প্রবন্ধটা দেখে বললেন যে তোমার লেখা তো ভালো হয়েছে, তুমি এক কাজ করো, এটা আজাদিতে পাঠিয়ে দাও। তখন আমি তারপর থেকে আজাদিতে প্রায় গল্প কবিতা পাঠিয়ে দিতাম। তারপরে দেখি আমাদের কণ্ঠে 3 জন লেখক আছেন, একজন প্রিন্সিপাল নীলফরাপা, আরেকজন তহরিল ডালিয়া, আরেকজন সাজু সাজু। তা এরা খুব গল্প কবিতা লিখতো। তা আমি ওদের দেখেও ওদের বই বের হয়েছে, তখন আমার ইচ্ছা হলো আমি একটা বই বের করি। মানে সব যেন ঘটনাক্রমে সাজানো, আল্লাহ আসলে চাইলে কি না করতে পারেন আমি ভাবি। তারপরে ওদের বই বেরোচ্ছে, আমিও বই বের করলাম। শরীরে রাশি সাহেব খুব ভালো মানুষ, বরাকার শরীফাবুল গুলো খুব ভালো ছিলেন। তো রাশিয়াকে অনেক উৎসাহ দিচ্ছে, সত্যি বলতে ওনার উৎসাহে আমি কিন্তু বিরুগুরু পদক্ষেপে এগিয়ে গিয়েছি। মানে ছোট গল্প লিখেন, এটা লিখেন, ওইটা লিখেন, এসব বলে বলে, এবং বিভিন্নভাবে আসতে বলতেন, অনুষ্ঠানে না আসলে বলতেন এলিজাবেথ আরিফা এইখানেই থাকেন, বিদেশ থেকে অমুক আসছে আর উনি চাঁদগা থেকে আসতে পারেন না। তো উনার এইসব বলায় আমি চট্টগ্রামে আসা শুরু করছি। ভাবলাম ঠিক আছে একটু আসা যায়, অনেক লেখক, কারণ আস্তে আস্তে আমার সবার সাথে পরিচিত। এর আগে আমি কিন্তু আসলে আমরা ছোটবেলা ঘর থেকে বেশি বের হতাম না, আমার গন্তব্যস্থল ছিল কলেজ আর বাসা, আর দুই সময় খুব একটা বাইরের অনুষ্ঠানে কেন গিয়েছি। আচ্ছা যাক, ওই ওদের গল্প লিখলাম, তখন ওরা দেখতাম চট্টগ্রাম মঞ্চে লিখতো অমিত বাবু পত্রিকায়, ওখানে আমিও পাঠিয়ে দিলাম। আমি হচ্ছে মঞ্চ, অমিত বাবু তখন 20 বছর আগের কথা মনে হয়, আমি হচ্ছে বুড়া টোড়া মানুষ। অমিত বাবুকে পরে করেছি যে সাহিত্য সম্পাদক অল্পবয়সী হয় না, আগে দেখেছি ইন্ডিয়ান সম্পাদকরা সব সাগরময় ঘোষ এরকম অনেকে বয়স্ক, আমি ভাবছি অমিত বাবু বোধহয় বয়স্ক, কিন্তু বই মেলায় দেখলাম না উনি একদম আরো তরুণ ছিলেন, একদম আরো দেখতে সুন্দর সুন্দর হাসি খুশি। উনি অমিত বাবু তাহলে এইভাবে ওনার কথা না দেখেই লেখা পাঠিয়ে দিচ্ছি, উনিও ছাপিয়ে দিতেন। আমার ওই আত্মজীবনীটা কিন্তু ওনার কারণে লেখা হচ্ছে। উনি বলছেন আপা আপনি পাঠিয়ে দেন, একসাথে বেশি করে পাঠিয়ে দেন, আমি ছাপিয়ে দেবো। এইভাবে আমার কলাম লিখতে আমাদের কলেজের টিচার বলেছে। এইভাবে আসলে বিভিন্ন ভাবে আমি বলবো যে এই জন্য আমি বললাম আপনাদের কারণে আমি এখানে দাঁড়িয়েছি। রাশি সাহেব যেভাবে সাহায্য করেছে, নবীন বাবু সাহায্য করেছেন, রাজিয়া প্রকাশনার উনি গোফরান সাহেব, তো শেষের দিকে আমার প্রুফ কিচ্ছু দেখতে হতো না, আমি কোনো মতে একদম এরকম লিখে ওনার কাছে পাঠিয়ে দিতাম। এখন উনি যেভাবে পাঠ উদ্ধার করে কম্পিউটারে যা দেয় দিই, কারণ আমার হাজবেন্ড তখন খুব অসুস্থ, সংসার এত ঝামেলা পারছিলাম না। তো আমার পর ঠিক বলছে, মানে এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি গিয়েছি, কিন্তু আমি সবসময় এরকম ছিলাম যে বেশি কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারতো না। আমি দুঃখ পেলে মানে দুঃখ নিয়ে অনেকদিন বসে থাকা এরকম করতে পারি না। আমি দুঃখকে কিভাবে ভুলে থাকবো সেটা সবসময় চিন্তা করতাম। তো ওই লেখালেখির মধ্যেই শেষের দিকে তাই আমার যেমন বোন হারিয়েছে, মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আমার হাজবেন্ড হারিয়েছে, আমার নাতিকে হারিয়েছে, অনেক দুঃখ জীবনে আরো কত রকম। তো সেগুলো ভুললে যেতাম আমি লেখালেখি পারলে। তো ওইভাবে আমি লেখালেখি করেছি, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। সত্যিকারের ভালো লেখা আমি লিখতে পারি না। আমার যেন মনে হয় যেন আরো যদি সময় নিয়ে আমি লিখতাম, বয়স হয়ে গেল, আরো যদি ভালো লিখতে পারতাম, আরো যদি সময় পেতাম, মন নিয়ে ভালো করে লিখতে পারতাম, তাহলে মনে হয় আসলে লিখতে গেলে কাছে যেটা বলতাম সেটা বললেন একটু চিন্তা ভাবনা করে লেখা দরকার, অনেক কিছু ভাবতে হয়, করতে হয়, এরকম করার চিন্তা করার দরকার। কিন্তু প্রথম দিকে আমার ছিল বই প্রকাশ করব, শেষে ছিল লিখেই যাই আমি, সময়টা আমার ভালো কাটুক। তারপরেও একটা জিনিসকে আমি প্রাধান্য দিয়েছি, আমার লেখালেখিটা আমি অবাস্তব কিছু লিখতাম না, সবসময় আমি লিখতাম আমার আশেপাশের মানুষজন, ঘটনা। যেমন যুদ্ধের পর যে ঘটনা লিখেছি প্রায়গুলোই সব সত্যি, হয়তো নাম বদলে দিয়েছি। তারপরে গল্প উপন্যাসে যারা স্থান পেয়েছে, আমার দেখা মানুষ বা শোনা গল্প বা কারো জীবনে দেখেছি এরকম, অর্থাৎ মানুষকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি, মানুষের কথা লেখার চেষ্টা করেছি। তো সেই জন্য সমাজের কথা লিখেছি, প্রকৃতির কথা লেখার চেষ্টা করেছি। ওগুলো আমার মনে, যেগুলো আমি ভালোবাসতাম ছোটকাল থেকে, মানুষকে, প্রকৃতিকে, সমাজকে, সেই জন্য সেগুলো আমার গল্পে, উপন্যাসে, কবিতায় বা যেখানে হোক সবটাই লেখার চেষ্টা করেছি। সেই জন্য হয়তো আপনাদের ভালোবাসা পেয়েছি, হয়তো আপনারা সেটার জন্য আমার মধ্যে আর সমাজের কিছু দেখতে পেয়েছেন, আপনাদের মনের সাথে আমার কিছুটা মিল হয়েছে সেটা দেখতে পেয়েছেন। তা এর জন্য আপনাদের কাছাকাছি দাঁড়িয়েছি, আপনাদের জন্য আমি এই পুরস্কারটা পেয়েছি। সত্যি বলবো আপনাদের ভালোবাসাই আমাকে এই পুরস্কার নিতে সাহায্য করেছে, এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ।
আর একটা কথা বলি যে মোহাম্মদ আলী শাহ সম্পর্কে আমি অত বেশি জানি না, আমার জানা উচিত ছিল, কারণ 80 সালে আমি ছিলাম, কিন্তু আমি বললাম যে 68 থেকে 90 পর্যন্ত আমি মানে ভুলেছিলাম যেন ওই কিছু বই আমার মেয়ে আনতো, সুনীলের বই, এদের বই পড়তাম, চিটাঙের কথা, ঢাকার কথা, বড় বড় নামকরণদের পড়তাম, কিন্তু সামগ্রিকভাবে এখন যেরকম অনেক পত্র পত্রিকা পড়ে অনেকভাবে করে ওই সময়টা যেন আমি হঠাৎ করে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আর হয়তো আমরা লেখা পড়ে থাকি, যদি আজাদিতে দিয়ে প্রকাশ হয়ে থাকে হয়তো বা দেখেছি, তখন তো অনেকেই লিখতে, তো কিন্তু সেইভাবে হয়তো চিন্তা করে নেয়। আজকে দেখে আমার মনে হলো উনি অনেক ভালো একজন লেখক আর অনেক গুণ ওনার, এতগুলো গুণ একজন মানুষের থাকতে পারে না, কিন্তু ওনার ছিল। উনি যে যেমন ক্রীড়ার ব্যাপারে সচেতন ছিলেন, সংস্কৃতির ব্যাপারে ছিলেন, নাটকের ব্যাপারে ছিলেন, ছোট ছোট নাটক মেলা করেছেন, সংগঠন করেছেন, কবিতা লিখেছেন, এত গুণের মানুষ। আসলে আল্লাহ যখন অনেক গুণ একজন মানুষকে দেয়, তাকে এত ভালোবাসেন, তিনি হঠাৎ করে আমাদের কাছ থেকে চলে যান। এরকম অনেকের ক্ষেত্রে হয়, তিনি চলে গেছেন। কিন্তু সেলিমাকে ধন্যবাদ, গোফরান সাহেবকে ধন্যবাদ যে তাদেরকে মনে রাখার জন্য এভাবে পুরস্কার ব্যবস্থা করছেন, সামনে হয়তো দেবে, তারপর অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, যার জন্য কি উনি আবার যেন আমাদের মধ্যে ফিরে আসছেন। এটা একটা অনেক বড় কাজ, সেই জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আসলে আমাদের সবারই উচিত যেন আমরা লেখকদের ভুলে না যাই, কবি সাহিত্যিকদের ভুলে না যাই, ভালো মানুষদের ভুলে না যাই, আমরা যেন এভাবেই তাদেরকে মনে রাখার চেষ্টা করি। এবং সবসময় বলবো যে সবার আগে মানুষ, এই কথাটাকে আমরা মনে রাখবো। মানুষের উপর আর কেউ নেই উপরে, এটাই আমরা মনে, ধর্ম বিভেদ যেন আমাদের না থাকে, সংস্কৃতির মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, আমাদের হিংসার দেশ কিছু না থাকে, আমরা লেখকরা যেন একটা আনন্দের উৎসবে থাকি পৃথিবীতে, এবং সবার মধ্যে যেন আমরা আনন্দ ছড়িয়ে দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমার আমরা এই পর্যায়ে গান শুনবো। গান শুনতে